হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ জাপানের রহস্যময় গোয়েন্দা গল্প এ ডেথ ইন টোকিও। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে হলে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবেই সবাই পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি এ ডেথ ইন টোকিও পর্ব 6। তালিকায় থাকা চতুর্থ ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছিল মাতসুমিয়া। ঠিক সে সময় তাকে কল দিল কাগা। বিকেল 5টা বেজে পার হয়েছে। যে তিনজনের সাথে ইতোমধ্যে দেখা করেছে ওদের কাছ থেকে কার্যকরী কোনো তথ্য আদায় করতে পারেনি সে। ওরা ফুয়ুকি ইয়াশিমার পরিচিত ছিল ঠিকই, তবে ওরা খুব অল্প সময়ের জন্য তার কলিগ ছিল বা কোনো ইন্টারভিউয়ের পর তার সাথে টুকটাক কথা বলেছে এমন। ঠিকানা ফোন নম্বর বিনিময় করলেও পরবর্তীতে ওদের আর যোগাযোগ হয়নি ইয়াশিমার সাথে। হ্যালো কাগা, কিছু পেলে নাকি? এখনো জানি না। কোথায় তুমি এখন? আমি এখন কামিদোতে বলা চলে, চারপাশে তাকিয়ে বলল মাতসুমিয়া। দারুণ, জিজ্ঞাসাবাদে ইস্তফা দিয়ে আমার এখানে এসে কাজে হাত লাগাও। কি করাতে চাইছো আমাকে দিয়ে? মিস নাকাহারাকে আমার কাছে নিয়ে এসো, তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও, তাকে তোমার কাছে নিয়ে আসবো মানে মানে কোথায় নিয়ে আসবো? তুমি কোথায় এখন? আমি একটা বইয়ের দোকানে। বইয়ের দোকানে? চমকে উঠে হুট করে থেমে গেল মাতসুমিয়া। দোকানটার নাম বলল কাগা। নিহনবাসীর বেশ জনপ্রিয় বইয়ের দোকান ওটা। যুক্তিটা ধরতে পারছি, ভাবল মাতসুমিয়া। একজন লোকের পক্ষে সময় অতিবাহিত করার মতো জায়গা খুব বেশি নেই। ক্যাফেতে যাওয়া যেতে পারে, তবে ক্যাফেতে যাওয়ার মতো যথেষ্ট পয়সা ফুয়ুকি ইয়াশিমার ছিল বলে মনে হয় না। অপরদিকে বইয়ের দোকানে বই ও ম্যাগাজিন বিনামূল্যেই নেড়ে ছেড়ে দেখা যায়। ইয়াশিমা বইয়ের দোকানে গিয়েছিল এমন ভাবনাটা অমূলক নয়। তাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছো? তাকে এখানে নিয়ে আসলেই সেটা বুঝতে পারবে। দেখা হচ্ছে তাহলে। কল কেটে দিল কাগা। আত্মকেন্দ্রিক লোক একটা, নিজ মনে কাগাকে গালি দিল মাতসুমিয়া। এরপর হাত তুলে একটা ট্যাক্সি দাঁড় করালো। বাড়িতেই ছিল কাউরি নাকাহারা। তার চেহারায় কোনো মেকআপ নেই, ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে তাকে। মাতসুমিয়া জানালো তার সাথে এক জায়গায় যেতে হবে তাকে। কথা শুনে বেশ অবাক হলো নাকাহারা। আপনারা যদি ওই ঘটনাটার ব্যাপারে আমাকে আরো জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেন তাহলে বলবো, মনে হয় না আমার আর নতুন করে বলার কিছু আছে। এমন কিছু করব না আমরা শুধু আপনার সাহায্যে একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই। নিশ্চিত করতে চান? আবারও অবাক হওয়ার ভাব ফুটে উঠল তার চেহারার অভিব্যক্তিতে। সম্ভাবনা আছে। ক্রমেই মরিয়া হয়ে উঠছে মাতসুমিয়া। ব্যাপারটা নিশ্চিত হতে পারলে আপনার প্রেমিক আর সন্দেহভাজন থাকবে না। চোখ বড় হয়ে গেল কাউরি নাকাহারার। মানে তাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অত কিছু বলতে পারছি না, এটা কেবলই একটা সম্ভাবনা মাত্র। গভীর শ্বাস দিয়ে মাতসুমিয়ার দিকে কড়া দৃষ্টি হানল কাউরি। 10 মিনিট অপেক্ষা করতে পারবেন? আমাকে রেডি হতে হবে। সমস্যা নেই, উত্তর দিল মাতসুমিয়া। কাউরি তৈরি হয়ে গেলে একটা ক্যাব ডাকলো মাতসুমিয়া। এরপর নিহনবাসীর দিকে এগিয়ে গেল ওরা। যাওয়ার পথে কাউরি জিজ্ঞেস করলো কোন বিষয়টা নিশ্চিত হতে চাইছে ওরা।
কেন সে এত অধৈর্য হচ্ছে বুঝতে পারল মাতসুমিয়া। বিস্তারিত জানি না আমি। ওখানে ডিটেকটিভ কাগার সাথে দেখা হবে আমাদের। ডিটেকটিভ কাগা? সে বলেছে গতকাল রাতে নাকি তার সাথে আপনার দেখা হয়েছিল। কি নিয়ে আলাপ করলেন? তেমন কিছু না, সিনেমার প্রিমিয়ার শোয়ের টিকিট জেতার কৌশল নিয়ে এই সব কথাবার্তাই হয়েছে মূলত। টিকিট জেতার কৌশল? কাগার কাছে কি আলাপ হয়েছে সেটা মাতসুমিয়াকে বলল কাউরি। তার কথা শুনে অবশেষে যুক্তিটা ধরতে পারল মাতসুমিয়া। কোকার প্রমাণ না পেয়ে কাগা নিশ্চিত হয়েছে তাকিয়াকি আওয়াইয়াগির সাথে ক্যাফেতে ছিল না ইয়াশিমা। ফলে কাগার ধারণা ওই সময় বইয়ের দোকানে গিয়েছিল সে। গন্তব্যে পৌঁছে ট্যাক্সি থেকে নামলো ওরা। কাগাকে ফোন করলো মাতসুমিয়া। এরপর কাউরিকে নিয়ে এগিয়ে গেল প্রবেশ পথের দিকে। বিল্ডিং এর দিকে তাকিয়ে অবাক হয়েছে কাউরি, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দরজার কাছে এলো কাগা। মাতসুমিয়ার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় জানিয়ে এভাবে ডেকে আনার জন্য কাউরির কাছে ক্ষমা প্রার্থনা করল। আপনি সত্যিই মনে করেন আমার প্রেমিককে নির্দোষ প্রমাণ করতে পারবেন? এখনো জানি না। যাই হোক, এদিকে আসুন, বলল কাগা। তাকে নিয়ে বইয়ের দোকানের ভেতরে হাঁটতে থাকলেও ওদেরকে অনুসরণ করলো মাতসুমিয়া। পেছনের দিকের একটা দরজা পেরিয়ে গেল ওরা। দরজায় লেখা কর্মচারী ব্যতীত প্রবেশ নিষেধ। ছোট্ট একটা প্যাসেজের দুই পাশে স্তূপাকারে সারি করে রাখা আছে অসংখ্য কার্ডবোর্ড বক্স। অবশেষে একটা ছোট্ট ঘরে এসে উপস্থিত হলো তিনজন। ঘরটার দেয়ালের চারদিকে অসংখ্য মনিটর। একটা মধ্যবয়স্ক সিকিউরিটি গার্ড বসে রয়েছে চেয়ারে। ও সিসিটিভি! কাগা কি করার চেষ্টা করছে বুঝতে পারল মাতসুমিয়া। নেহানবাসীতে যে কেউ যদি কোনো বইয়ের দোকানে আসতে চায় তবে এই জায়গাটা হবে তাদের প্রথম পছন্দ। এখানকার সিকিউরিটি ক্যামেরা পুরোপুরি কভারেজ দিতে পারে না, তবে এখানে সে 2 ঘন্টার মতো থাকলে কোনো না কোনো ক্যামেরাতে তার ধরা পড়ার আশা আমরা করতেই পারি। বুঝতে পারছি। তারপরও দোকানটা বড়, নিশ্চয়ই অনেকগুলো ক্যামেরা আছে এদের। অবশ্যই আছে। ওই দিনের 7:30 থেকে 8:30টার মধ্যকার সব কটা ফুটেজ খুঁটিয়ে দেখেছি আমি। আমার চোখ জ্বলছে। আঙুল দিয়ে নিজের চোখের পাতা ঘষল কাগা। ফুফাতো ভাইয়ের দিকে কড়া দৃষ্টিতে তাকালো মাতসুমিয়া। বয়সে তার থেকে কয়েক বছরের বড় কাগা। একজন দক্ষ ডিটেকটিভ হিসেবে হোমিসাইড ডিভিশনে সুনাম আছে কাগার। নিশ্চিতভাবে ও দক্ষ, কিন্তু ওর সব থেকে বড় সম্পদ হলো মানসিক দৃঢ়তা। মিস নাকাহারাকে কি দেখাতে চাইছিলে তুমি? জিজ্ঞেস করলো মাতসুমিয়া। হ্যাঁ, দেখাচ্ছি। আমরা যে ফুটেজটা পেয়েছি ওইটা একটু ছাড়তে পারবেন, বলল কাগা। মেশিনে কয়েকটা বাটন চাপলো সিকিউরিটি গার্ড। তার কাছাকাছি থাকা মনিটরের পর্দায় ভেসে উঠল একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন ক্রেতা ম্যাগাজিন র্যাকের সামনে দাঁড়িয়ে ম্যাগাজিন পড়ছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা। মাতসুমিয়ার মনে হলো এটা সম্ভবত মহিলাদের ম্যাগাজিন সেকশন। মিস নাকাহারা, আপনি কি প্রস্তুত? আমরা এখন ফুটেজটা চালাবো। কিছু চোখে পড়লে বলবেন। মনিটরের কাছাকাছি এগিয়ে গেল কাউরি। চালান, বলল কাগা। ছবিটা চলতে আরম্ভ হলো। তেমন কিছু ঘটছে না ভিডিওতে। একজন মহিলা র্যাক থেকে ম্যাগাজিন নিয়ে সরে যাচ্ছে, তার জায়গা নিচ্ছে আরেকজন। কয়েক মুহূর্ত পর ঢোক গিলল কাউরি। ভিডিওটা থামান, বলল কাগা। ওই যে ওখানে, মনে হচ্ছে ওটাই ফুয়ুকি। স্ক্রিনে তার ইঙ্গিত করার অংশের দিকে তাকালো মাতসুমিয়া। ম্যাগাজিন র্যাকের কাছে দাঁড়ানো একটা মহিলার পিছন দিক দিয়ে হেঁটে যাচ্ছে একটা লোক। এমন ভাবে হেঁটে যাচ্ছে সে, সহজে তার চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু চেহারাটার সাথে ফুয়ুকি ইয়াশিমার চেহারার মিল সহজেই ধরা যায়। ভিডিওটা আবারও চালান, সিকিউরিটি গার্ডকে নির্দেশ দিল কাগা।
আবারও প্রথম থেকে চলতে শুরু করলো ফুটেজটা। দ্বিতীয়বার দেখার পর মাথা নেড়ে সায় জানালো কাউরি। নিশ্চিতভাবে এটা ফুয়ুকি। উত্তেজনায় কেঁপে উঠল মাতসুমিয়া। ভিডিও ফ্রেমের কোনায় টাইম স্ট্যাম্প দেখা যাচ্ছে। সময় দেখাচ্ছে 7:45। এই সময় তাকেয়াকি আওয়ায়াগি ক্যাফেতে ছিল, অর্থাৎ তখন সে যার সাথেই ক্যাফেতে থাকুক সেটা ফুয়ুকি ইয়াশিমা নয়। পরের সেটের ফুটেজটা চালাতে পারবেন? শান্ত স্বরে বলল কাগা। ওর কণ্ঠে মাতসুমিয়ার মতো উত্তেজনার ছিটে ফোটাও নেই। ভিডিওর নতুন সিকোয়েন্স আরম্ভ হলো। এটা ফুয়ুকি, কয়েক মুহূর্ত পর বলে উঠল কাউরি। তাকে চিনতে পারল মাতসুমিয়াও। ভিডিওতে সেলফ থেকে একটা ম্যাগাজিন উঠিয়ে নিতে দেখা গেল তাকে। দুর্ভাগ্যবশত তার পিঠ ক্যামেরার দিকে, কিন্তু তার সেদিনের পরিহিত পোশাক দেখে তাকে ভালো মতোই চেনা গেল। ওই জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকলেও একবারও ক্যামেরার দিকে মুখ ঘুরায়নি ফুয়ুকি ইয়াশিমা। এইটাই সর্বশেষ ফুটেজ। এই ফুটেজে দেখতে পাওয়া জায়গা বাকি দুটোর থেকে আলাদা। এখানে খুবই অল্প লোক ও দুপাশে বুক শেলফ রয়েছে। স্পষ্টভাবে বিক্রির জন্য মেঝেতে স্তূপাকারে ম্যাগাজিন সাজানো নেই এখানে। ঢোক গিলল মাতসুমিয়া। ফ্রেমে দেখা গেল একটা লোককে, ক্যামেরার দিকে তার পিঠ। এবারও তাকে ফুয়ুকি ইয়াশিমার মতোই লাগলো। ভিডিওতে দেখা গেল লোকটা থেমে কিছুক্ষণ তাকিয়ে স্ক্রিনের বাম দিকের সেলফ থেকে কিছু বই নামিয়ে নিল। স্ক্রিনে যতই তাকাচ্ছে ততই লোকটাকে ফুয়ুকি ইয়াশিমার মতো মনে হচ্ছে মাতসুমিয়ার। কিছু না কিনে হঠাৎ করে হাঁটা ধরল লোকটা। কোনো সন্দেহ নেই এটা ফুয়ুকি, ঘোষণার সুরে বলল কাউরি। মাথা নেড়ে সায় জানালো কাগা। আপনার এমনটা মনে হয়? আপনি যদি সত্যি নিশ্চিত হন তাহলে আপনার কথাই ঠিক। এটা কি ওকে নির্দোষ প্রমাণ করতে যথেষ্ট? অসহায় দৃষ্টিতে কাগার দিকে তাকালো কাউরি। কোনো জবাব দিল না কাগা। মাতসুমিয়ার দিকে তাকালো। মিস নাকাহারাকে বাসায় রেখে এসো। কেন? উঁচু কণ্ঠে বলল কাউরি। আপনি যে বললেন আমাকে এখানে আনা হয়েছে আমার প্রেমিককে নির্দোষ প্রমাণের জন্য। মেঝেতে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দিকে দৃষ্টি স্থির করলো কাগা। কোনো কিছু প্রমাণ করতে অনেক পরিশ্রম দরকার, আপনার বোঝা উচিত সেটা। কিছুই বলল না কাউরি নাকাহারা। তাকে বাসায় রেখে এসো, পুনরাবৃত্তি করলো কাগা। কাউরিকে ঘরটার বাইরে নিয়ে গেল মাতসুমিয়া। একটা শব্দ উচ্চারণ করলো না সে। কিছু বলার মতো খুঁজে পেল না মাতসুমিয়াও। কাগার কথাই ঠিক, ওই মহিলার ভেতরে আশা জাগানো ছাড়া আর কিছুই করার মতো নেই ওদের। আপাতত সর্বোচ্চ এইটুকুই করতে পারে ওরা। আমি এখান থেকে একাই যেতে পারবো, বইয়ের দোকানের বাইরে এসে বলল কাউরি। আপনি নিশ্চিত? আপনাকে বাড়িতে রেখে আসতে পারলে আমি খুশি হব। মাথা নাড়ল কাউরি। মনে হয় এখানে একটু হেঁটে বেড়াতেই ভালো লাগবে আমার। শহরের এই অংশে আমার প্রেমিক শেষবারের মতো ঘুরতে এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই। ডিটেকটিভ মাতসুমিয়া। তার দিকে শূন্য দৃষ্টিতে তাকালো কাউরি। যেভাবেই হোক ব্যাপারটা প্রমাণ করুন, আমি আপনার ওপর ভরসা করে আছি। কথাটা বলে বো করল সে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাই করব। কথাটা ক্লিশে শোনালেও মন থেকেই বলল মাতসুমিয়া। মহিলাকে রাস্তা ধরে হেঁটে যেতে দেখল সে। এরপর হেঁটে সিকিউরিটি গার্ডের রুমে ফিরে এলো মাতসুমিয়া। মনিটরগুলোর সামনে বসে আছে কাগা। তাহলে তাকে বাসায় নামিয়ে দিয়ে আসনি? না, বলল এই এলাকায় একটু হেঁটে দেখতে চায় সে। তো এই ফুটেজগুলো নিয়ে কি করবে ভাবছো? টাস্ক ফোর্সের কাছে নিয়ে যাব অবশ্যই, যদিও মনে হয় না উচ্চ পদস্থদের মত বদলানোর জন্য এটা যথেষ্ট। তাহলে? সামনে থাকা মনিটরের দিকে তাকালো কাগা। সিসিটিভি ফুটেজের লোকটাই যে ফুয়ুকি ইয়াশিমা
এটার কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমার মনে হয়েছে লোকটা দেখতে তার মতো, এই জন্যই মিস নাকাহারাকে এখানে এনে নিশ্চিত হলাম এই লোকটাই ইয়াশিমা। এটা যদি সে হলফ করে বলতেও প্রস্তুত থাকে, তবুও কিন্তু ব্যাপারটা প্রমাণ হয় না, কারণ সে কোনো তৃতীয় পক্ষ নয়। মনিটরের দিকে তাকালো মাতসুমিয়া। আর কোনো ছবি নেই যেখানে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে? ফুটেজগুলো চেক করেছি আমি, যে সিকোয়েন্সগুলো দেখালাম এর থেকে ভালো কিছু আর পাইনি। নিজের ঠোঁট কামড়ে ধরলো মাতসুমিয়া। স্ক্রিনে একটা ফ্রেম স্থির হয়ে আছে, এতে দেখা যাচ্ছে বের হয়ে যাওয়ার আগে বইটা সেলফে রাখছে ইয়াশিমা। হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল মাতসুমিয়ার মাথায়। মনিটরের স্ক্রিনে আঙুল দিয়ে ইঙ্গিত করলো সে। ফিঙ্গারপ্রিন্ট। সেলফের সব বই চেক করে দেখলে তো ইয়াশিমার ফিঙ্গারপ্রিন্ট পেতে পারি আমরা। এমনটা করা যেতে পারে। এটা কয় তলায়? সবকটা বই নিয়ে আসতে হবে আমাদের। ঈশ্বর, আশা করি কেউ বইগুলো নেড়ে ঘেটে একাকার করে দেয়নি অথবা নিয়ে যায়নি। কয় তলায় এটা? বিশ্বাস রাখো, প্রমাণগুলো ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু প্রতিবাদ জানাতে চাইল মাতসুমিয়া, কিন্তু শব্দগুলো আটকে রইল তার গলাতেই। টেবিলের নিচ থেকে একটা কাগজের ব্যাগ বের করলো কাগা। ব্যাগটা বইয়ে ভরা। একটা খণ্ডের নাম সেরা 100 জাপানি সায়েন্স ফিকশন সিনেমা। ল্যাপটপে সিসিটিভি ফুটেজটা দেখে বিকৃত হয়ে গেল ইশিকাকির চেহারা। বিরক্তিতে হালকা গুঙিয়ে উঠল সে। তার সামনে টেবিলের অপর পাশে দাঁড়িয়ে আছে মাতসুমিয়া ও কাগা। নিহনবাসী পুলিশ ডিপার্টমেন্টের একটা ছোট্ট মিটিং রুমে আছে ওরা এই মুহূর্তে। এই রুমে ইশিকাকির সাথে দেখা করতে চেয়েছে এই দুই ডিটেকটিভ, যাতে অন্য কারোর চোখে ফুটেজটা না পড়ে। ইশিকাকি বলল, তুমি দেখি তোমার পুরনো কৌশল খাটাচ্ছ। কাগার ওপর স্থির হলো ইশিকাকির দৃষ্টি। যাই হোক, এটা তেমন কিছু না। ঠোঁট কুচকে খতখত করলো ইশিকাকি। অবশ্যই ফুটেজটা গুরুত্বপূর্ণ। লোকটা নিশ্চিতভাবেই দেখতে ইয়াশিমার মতো, কিন্তু কেবল দেখতেই, এর বেশি কিছু নয়। এই জন্যই তো ফিঙ্গারপ্রিন্ট, মাতসুমিয়া বলল। হাত তুলে মাতসুমিয়াকে থামিয়ে দিল ইশিকাকি। বুকের ওপর হাত জড়ো করে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। মাতসুমিয়া বুঝল তার বস কি ভাবছে। ভাবছে ইয়াশিমার ফিঙ্গারপ্রিন্ট পেলে এই কেসের ব্যাপারে ওদের ধারণা এক মুহূর্তে বদলে যাবে। ব্যাপারটা কিভাবে ঊর্ধ্বতনদের কাছে ব্যাখ্যা করবে? কেসের মোড় বদলালে তদন্ত কিভাবে করা হবে? কোনো প্রশ্নেরই সহজ জবাব নেই। চোখ খুলল ইশিকাকি। প্রথমে তাকালো মাতসুমিয়ার দিকে, এরপর কাগার দিকে। চলো ফরেন্সিকে দেয়া যাক এটা। ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতার সাথে মাথা নাড়ল মাতসুমিয়া। তবে আরেকটা ব্যাপার। টেবিলে দুই হাত রেখে ওদের দিকে ঝুঁকলো ইশিকাকি। ফরেন্সিক যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট না পায়, তবে আমরা এই ফুটেজের কথা ভুলে যাব। এতে কোনো আপত্তি নেই তো? কাগার দিকে আর চোখে তাকালো মাতসুমিয়া। ঠিক আছে, বলল কাগা। ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইশিকাকির কাছ থেকে এমন প্রতিক্রিয়াই আশা করছিল ও। ইশিকাকি বলল, ভালো কাজ দেখিয়েছ। ও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। স্পষ্টতই কিছু একটা মনে পড়েছে। গত সন্ধ্যায় ভিকটিমের ছেলেকে মেগুড়ো পুলিশ স্টেশনে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিকটিমের ছেলে? কি মানে ইউ তো? বলল মাতসুমিয়া। উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে? কেন, কি করেছে ছেলেটা? শারীরিক আঘাত। রাস্তাতে কানেসাকি মেটালের এক কর্মচারীকে পিটিয়েছে সে। স্থানীয় এক লোক ওই মারামারির ব্যাপারে রিপোর্ট করেছে। মারামারির আগেই যথেষ্ট বাক বিতণ্ডা হয়েছে ওদের মধ্যে। মাতসুমিয়া বলল, কানেসাকি মেটালের কর্মচারীটা কে ছিল? ইশিকাকি বলল, সম্ভবত ফ্যাক্টরি ম্যানেজার। মাতসুমিয়া বলল, ও। ফ্যাক্টরি ম্যানেজারের কথা মনে পড়ল মাতসুমিয়ার।
লোকটার নাম কোতাকে। একবার ফ্যাক্টরিতে এই লোকের সাথে দেখা হয়েছিল ওদের। বুঝলাম না, ইউ তো ওই লোকটার উপর চড়াও হলো কেন? ইশিগাকি বলল, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মতে ইউ তো দাবি করছিল তার বাবা নির্দোষ। বারবার চিৎকার করে বলছিল তার বাবার পক্ষে এরকম জঘন্য কাজ করা সম্ভব নয়। অবাক হয়ে দৃষ্টি বিনিময় করলো কাগা ও মাতসুমিয়া। ইশিগাকি বলল, পরিবারটার খুবই কঠিন সময় যাচ্ছে। প্রথমে ওর বোন আত্মহত্যার চেষ্টা করলো, এরপর ছেলেটা। অপরপক্ষ ব্যাপারটা আর বেশি দূর বাড়াতে চায়নি, এই জন্যই পুলিশ দ্রুত ছেড়ে দিয়েছে ছোড়াটাকে। ধন্যবাদ স্যার, বলল মাতসুমিয়া। এরপর ঘরটা থেকে বেরিয়ে গেল মাতসুমিয়া ও কাগা। মাতসুমিয়া বলল, ছেলেটার মায়ের মনের অবস্থাটা কেমন ভাবতেই পারছি না। তোমার সাথে একমত আমি, কিন্তু কিছু একটা ঠিক মনে হচ্ছে না। কি? বাবার জন্য কেন রাগ দেখাতে যাবে ইউতো? শেষবার যখন দেখা হলো তখন ছেলেটা বলেছিল না ওর বাবা তার প্রাপ্য বুঝে পেয়েছে? আমার মনে হয় অন্তরের অন্তঃস্থল থেকে বাবাকে বিশ্বাস করত ছেলেটা। যাই হোক কাগা, সিসিটিভি ফুটেজ নিয়ে কি আমাদের কাজ এখানেই শেষ? প্রমাণ হিসেবে ফুটেজটার নিজস্ব কোনো মূল্য নেই। দেখা যাক প্রিন্টে কিছু পাওয়া যায় কিনা। হাত ঘড়ির দিকে তাকালো কাগা। 7:50 বাজে। এ হে, দেরি করে ফেলেছি। মাতসুমিয়া বলল, কোনো পরিকল্পনা আছে নাকি? একজনের সাথে দেখা করার কথা। আসতে চাও? কথাটা বলেই দৌড় দিল কাগা। তুমি কি চাও তোমার সাথে আসি? কার সাথে দেখা করতে যাচ্ছ? তুমি ওই মহিলার সাথে দেখা করতে বলেছিলে আমাকে। কি? তুমি তাহলে? মিস কানামোরির সাথে দেখা করতে যাচ্ছি, বলল কাগা। বাবার স্মরণ সভার ব্যাপারে আলাপ করার জন্য 8টার দিকে দেখা করতে বলেছে সে। তাহলে তুমি তার সাথে যোগাযোগ করেছিলে কিও? হ্যাঁ, বইয়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করার সময় যোগাযোগ করি তার সাথে। ভেবেছিলাম 8টার সময় আরামে দেখা করতে যেতে পারবো। এখন দেখছি তাড়াহুড়ো লেগে গেছে। সময়ের সাথে পাল্লা দিতে দৌড় দিয়ে পুলিশ স্টেশনের বাইরে থেকে ট্যাক্সিতে উঠল ওরা। নিন গিয়োচোতে নেমে দ্রুতই খুঁজে বের করলো রেস্তোরাঁটা। একটা পুরনো 2 তলা ভবনে এটা অবস্থিত। ভেতরে গিয়ে সিঁড়ি পেরিয়ে একটা বিশাল ঘরে এসে পৌঁছলো। ঘরটাতে রয়েছে ডাইনিং টেবিলের অনেকগুলো শাড়ি। দ্রুতই তোকিকো কানামোরিকে খুঁজে পেল। ঘরটার ভেতরের দিকের একটা টেবিলে বসেছে মহিলা। তার সামনে খোলা একটা নোটবুক। মাতসুমিয়া ও কাগাকে দেখে হাসলো সে। অনেকদিন পর দেখা হলো। বসার আগে তাকে বাউ করে অভ্যর্থনা জানালো মাতসুমিয়া। সমতল কুশনে পায়ের ওপর পা তুলে বসলো ওরা। তোকিকো কানামোরি বলল, আসলেই অনেকদিন পর দেখা হলো। আপনাদের দেখে ভালো লাগছে। মাতসুমিয়ার দিকে তাকিয়ে হাসলো তোকিকো কানামোরি। 2 বছর আগের থেকে একটু শুকিয়ে গিয়েছে মহিলা, কিন্তু তার হাসি আগের মতোই আছে। এই কেসে কাগার সাথে আপনিও কাজ করছেন? হ্যাঁ, একসাথেই কাজ করতে হচ্ছে, বলল মাতসুমিয়া। মেনু কার্ড খুলল কাগা। এখানকার মাংসের স্টুটা বিখ্যাত, আর ক্রকেট। নিশ্চিত অন্যান্য খাবারগুলো ভালো। আমাদের জন্য খাবার অর্ডার করে ফেলো কাগা। কয়েক মিনিট মেনু কার্ড দেখে ওয়েটারকে ডেকে কয়েকটা খাবার অর্ডার করলো কাগা। ওর খাবার অর্ডার করার ধরন দেখেই বোঝা যায় এখানে আগেও বেশ কয়েকবার এসেছে ও। তাহলে সব মিলিয়ে কি অবস্থা? স্মরণসভার জন্য সময় বের করতে পারবেন? বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে কাগাকে জিজ্ঞেস করলো মিস কানামোরি। নিজের বিয়ারে চুমুক দিয়ে একদিকে মাথা হেলালো কাগা। ঠিক বলতে পারছি না, অন্তত হাতের কেসটা সমাধান না হওয়া পর্যন্ত সময় বের করতে পারবো কিনা নিশ্চিত নই। শুনেছি নিহনবাসী মার্ডার কেস অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। ওটা মিডিয়ার ভাষ্য মতে। হাসপাতালে
যে যুবক মারা গিয়েছে সেই যে খুনি এই বিষয়ে ন্যূনতম প্রমাণও আমাদের হাতে নেই। শুনে অবাক হলাম, যদিও এই ব্যাপারে আমি কোনো বিশেষজ্ঞ নই। যাই হোক, স্মরণসভার জন্য যে তারিখটা আগে ঠিক হয়েছিল সেটা ধরেই কাজ এগোতে চাইছি আর কি। এতে কারোর কোনো আপত্তি নেই তো, তাই না? কোমল স্বরে দৃঢ়তার সাথে বলল মহিলা। হ্যাঁ, আমারও তাই মনে হয়, অনিশ্চিত ভঙ্গিতে বলল কাগা। কানামোরির সাথে কাগাকে কথায় পেরে উঠতে না দেখে মজাই পেল মাতসুমিয়া। টেবিলে ওদের খাবার চলে এলো। ক্রোকেটটা মচমচে, বিয়ারের সাথে আরাম করে খাওয়া যাচ্ছে। চিংড়ির ফ্রাইটা থেকে দারুণ ঘ্রাণ ভেসে আসছে, বোঝাই যাচ্ছে সুস্বাদু। মুখে নেওয়ার সাথে সাথে গলে গেল স্টুর মাংসের টুকরো। এমনকি খাবার সময়ও আলাপের প্রসঙ্গ থেকে এক বিন্দুও সরল না তোকিকো কানামোরি। একটু পরপরই চপস্টিক নামিয়ে রেখে নোটবুকের দিকে চোখ বুলিয়ে স্মরণসভা আয়োজনের বিভিন্ন দিকের ব্যাপারে কাগার মতামত জানতে চাইছে সে। মনে হলো অনেকগুলো বিষয় এখনো সিদ্ধান্ত নেওয়া বাকি, যেমন আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধুদের সাথে কিভাবে যোগাযোগ করা হবে, কি উপহার দেয়া হবে উপস্থিত আত্মীয়দের, স্মরণসভার পর দুপুরের খাবারের মেনু কি হবে। সবগুলো প্রশ্নেরই উত্তর দিল কাগা, তবে উত্তরগুলো একই। যেটা ভালো মনে হয় সেটাই করুন, অথবা আপনি ভেবে দেখুন। কাগা, চেহারা টানটান করে বলল মিস কানামোরি, এই স্মরণসভাটা তোমার বাবার। নিজে থেকে কি একটু ভেবে সিদ্ধান্ত নিয়ে আমাকে সাহায্য করতে পারছো না? ডিনারের পরে দিয়ে যাওয়া কফিতে চুমুক দিয়ে একদিকে মাথা হেলিয়ে কাগা বলল, দেখুন, আপনাকে আগেই বলেছি, আমার মনে হয় না এই স্মরণসভার কোনো প্রয়োজন আছে। আপনিই বলেছেন বাবার মৃত্যুর পর তার জন্য একটা স্মরণসভার আয়োজন করা উচিত, যাতে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা। তোমার নিজের জন্য এর প্রয়োজন আছে কাগা, বলল কানামোরি। কেন নিজের বাবাকে বছরে একবার ভালো মতো স্মরণ করবে না? বলছি না তাকে নিয়ে ভাবি না, তবে আমার জন্য তার অধ্যায় শেষ। তার অধ্যায় শেষ মানে কি বোঝাতে চাইছো? মানে বাবার সাথে যা যা সমস্যা ছিল সব ভুলে গিয়েছি, পেছনে ফিরে ওগুলো আর মনে করতে চাই না। তোমার ভুল হচ্ছে, তোমার কোনো ধারণাই নেই। কঠোরভাবে কথাটা বলল মহিলা। তার কথা বলার ভঙ্গিতে এই কথোপকথনের অংশ না হওয়া সত্ত্বেও কেঁপে উঠল মাতসুমিয়া। কি ব্যাপারে আমার কোনো ধারণা নেই? মৃত্যুর আগে তোমার বাবার অনুভূতির সম্পর্কে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার অনুভূতি কেমন ছিল এই ব্যাপারে এক মুহূর্ত ভেবেছ? নীরবে কফির কাপ টেবিলে নামিয়ে রাখল কাগা। হয়তো মৃত্যুর আগে তার অনেক ধরনের অনুভূতি হয়েছে, কিন্তু এসব নিয়ে ভেবে আমি কি করব? স্বার্থপরের মতো কথা বলছো তুমি কাগা। এই ব্যাপারে তোমার ভাবা উচিত, মৃত্যুর আগে নিজের ছেলের সাথে শেষবারের মতো দেখা করার জন্য কতটা মরিয়া ছিল সে। কেঁপে উঠে নিজের ভাইয়ের দিকে তাকালো মাতসুমিয়া। দুঃখ ভরা হাসি হাসলো কাগা। বাবার সাথে এ ব্যাপারে আলাপ করেছি অনেক আগেই, এই বিষয়ে তার সাথে একমত হয়েছিলাম আমি। তার সাবেক স্ত্রী মানে আপনার মা, তাকেও একাই মরতে হয়েছে। তিনিও মৃত্যুর আগে তার একমাত্র ছেলের মুখ দেখতে পারেননি। আপনার বাবাও বলেছিলেন নাকি, আমি চাই না আমার মৃত্যুর আগে তুমি আমার আশেপাশে থাকো? হ্যাঁ বলেছিল, বলল কাগা। একে অপরকে কথা দিয়েছিলাম আমরা। উপহাসের হাসি ফুটে উঠল কানামোরি ঠোঁটে। হাস্যকর। কি বললেন? হুট করে কণ্ঠ খাদে নামিয়ে বলল কাগা। বললাম, বাবা বেঁচে থাকতে তাকে যে কথা দিয়েছিলেন তার আসলে কোনো মূল্য নেই। কখনো কি কাউকে মরতে দেখেছেন কাগা? অসংখ্যবার, গোনা নেই। মানুষের মৃত্যু আমার কাজেরই অংশ। মাথা নাড়ল কানামোরি। না, যা দেখেছেন সেগুলো লাশ, মানুষকে মরতে দেখেননি আপনি। আমি দেখেছি অনেক লোককে মরতে,
কতবার সেটা ঈশ্বরই জানেন। মৃত্যু নিকটে এলে লোকে নিজের অনুভূতিকে নতুন ভাবে আবিষ্কার করে, দম্ভ জেদ ভুলে প্রকাশ করে দেয় নিজের সত্যিকারের আশা আকাঙ্ক্ষা। জীবন্ত মানুষদের দায়িত্ব হলো মৃত্যু শয্যায় থাকা মানুষের কথা শোনা, তাদের শেষ বার্তাটা শোনা। তুমি সেই দায়িত্বটা পালন করনি কাগা। তার কথাগুলো অনেক ভারী বলে মনে হলো মাতসুমিয়ার কাছে। প্রত্যেকটা শব্দ হৃদয়ে গিয়ে আঘাত হানে। কাগা কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটা দেখতে আর চোখে ওর দিকে তাকালো সে, কিন্তু নীরবে বসে রইল কাগা। ওর এরকম যন্ত্রণাকাতর চেহারা আগে খুব বেশি দেখেনি মাতসুমিয়া। আমি দুঃখিত, নরম স্বরে বলল কানামরি। এই ব্যাপারটায় আমার এভাবে নাক গলানো উচিত নয়। নিশ্চিতভাবে যেভাবে তুমি ও তোমার বাবা আলাদা হয়ে গেছো তাতে কোনো ভুল নেই। আমি শুধু তোমার বাবার শেষ অনুভূতিটা তোমাকে উপলব্ধি করতে বলছি। ভ্রু কুচকে জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভেজালো কাগা। আপনাকে ধন্যবাদ, বিড়বিড় করলো। ডিনার শেষে তিনজনে বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। রাস্তায় নামার সাথে সাথে হাজির হলো একটা ফাঁকা ট্যাক্সি। হাত উঁচু করে ট্যাক্সিটা থামালো কাগা। ডিনারের জন্য ধন্যবাদ, শুভরাত্রি। কথাটা বলে ট্যাক্সিতে উঠে গেল কানামরি। ট্যাক্সিটা চলে যেতে দেখলো ওরা। হাঁটা ধরলো কাগা। ক্যাবে ওঠার জন্য আগ্রহ দেখালো না। তুমি তো যুক্তিতর্ক না করে চুপচাপ বসে থাকার লোক নও, বলে উঠল মাতসুমিয়া। কিছুই না বলে সোজাসুজি হাঁটতে থাকলো কাগা। ওর চেহারার অভিব্যক্তি দেখে বোঝা গেল না কি চলছে মনের ভেতরে। ইদুবাসী ব্রিজের দিকে এগিয়ে চলেছে ওরা। খুব একটা অবাক হলো না মাতসুমিয়া। কাগার চলার গতি দেখে মনে হচ্ছে পুলিশ স্টেশন নয়, ক্রাইম সিনই ওর গন্তব্য। ইদুবাসী ব্রিজ পেরিয়ে আন্ডারপাসের দিকে এগিয়ে গেল কাগা। এক মুহূর্ত থামলো এর বাইরে। এরপর এগিয়ে গেল নিহনবাসী ব্রিজের দিকে। পুরো সময় একটা কথাও বলল না ও। নিহনবাসী ব্রিজ পুলিশ স্টেশন পেরিয়ে এগিয়ে গেল নিহনবাসী ব্রিজের দিকে। একেবারে ব্রিজের মাঝামাঝি গিয়ে থামলো কাগা। পাশাপাশি থাকা দুটি কিরিন মূর্তির কাছে গিয়ে ওগুলোর দিকে তাকিয়ে থাকলো। বেঁচে থাকা লোকেদের দায়িত্ব হলো মৃত্যু শয্যায় থাকা ব্যক্তির শেষ বার্তাটা শোনা, এইটাই বলল না সে? কথাগুলো ফিসফিস করে বলার পর হঠাৎ করে চোখ বড় হয়ে গেল কাগার। মাতসুমিয়ার মনে হলো জলজল করছে ওর চোখ। আবারও হাঁটা ধরলো কাগা। এবার হাঁটার গতি আগের থেকেও বেশি। ওর সাথ ধরার জন্য জোরে পা চালালো মাতসুমিয়া। মাতসুমিয়া জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি? স্টেশনে ফিরবো। মনে হয় কোনো একটা ব্যাপারে গুরুতর ভুল করে বসে আছি। একটা নিরিবিলি এলাকার মাঝে সুবনকান জুনিয়র হাই স্কুল। স্কুলের বাইরে পিলারের সাথে থাকা স্কুলের লোগোটা জলজল করছে। গেট দিয়ে ভেতরে ঢুকে গেল কাগা। ভাব দেখে মনে হলো যেন স্কুলটার মালিকই ওই। কোবায়াশিকে অনুরোধ করে আজকের দিনের জন্য স্বাধীনভাবে কাজ করার অনুমতি চায় মাতসুমিয়া। তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায় কোবায়াশি। তোমাকে অনুমতি দিচ্ছি, জানি না কি করবে, তবে যেটাই করো না কেন আমাকে রিপোর্ট করবে। হ্যাঁ স্যার। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যাওয়ার সময় টের পায় কে যেন আঁকড়ে ধরেছে ওর হাত। মাতসুমিয়ার কানের কাছে মুখ নিয়ে যায় কোবায়াশি। আমাকে খোলাখুলি বলতে পারো, তোমার মতে ইয়াশিমা খুনটা করেনি? আসলে এখনো সেটা বলতে পারছি না, মাতসুমিয়া বলে। জোরে তার হাত ঝাঁকায় সে। তাহলে কিসের খোঁজ করছো তোমরা? কি তদন্ত করছো? স্পষ্টতই উত্তর না পেয়ে তাকে ছাড়ার কোনো ইচ্ছা কোবায়াশি ছিল না। ছেলেটা, অনিচ্ছা সত্ত্বেও উত্তর দেয় মাতসুমিয়া। ছেলেটা? অবিশ্বাসের ছাপ ফুটে ওঠে কোবায়াশির চেহারায়। ভিকটিমের ছেলেটা? এখনো জানি না আমরা, কোবায়াশির হাত ছাড়িয়ে বলে মাতসুমিয়া। এটাই সত্যি, এখনো জানে না ওরা। এখনো সবকিছু পুরোপুরি ধারণার বাইরে। তবে মাতসুমিয়ার মনে হয় কিছু একটা পেতে চলেছে।
সত্যির খুব কাছাকাছি আছে ওরা। জোর চেষ্টা চালাচ্ছে কাগা। পথের কোনো জায়গাতেই আছে এটা। স্কুল মাঠে শারীরিক শিক্ষা ক্লাস চলছে। একদল ছেলে বাস্কেটবল খেলছে, আরেক দল ভলিবল। বয়স্ক লোকটা সম্ভবত ওদের প্রশিক্ষক। কোন রকম কোচিং না করিয়ে বিহবল দৃষ্টিতে ছেলেদের খেলা দেখছে সে। মূল ভবনের প্রথম তলাতে প্রশাসনিক ভবন। রিসেপশন ডেস্কের লোকটার সাথে কথা বলল কাগা। কিছুক্ষণ অপেক্ষা করার পর বেরিয়ে এলো এক মহিলা। একটা ঘরে ওদেরকে নিয়ে গেল সে। ঘরটার সামনে লেখা অতিথি কক্ষ। ঘরটায় রয়েছে নিচু একটা টেবিল ও পুরনো নকশার দামি সোফা। মহিলাটা ওদেরকে সোফাতে বসতে দিয়ে চা দিল। দীর্ঘদিন কোনো স্কুলের ভেতরে ঢুকিনি আমি, মনেও নেই কতদিন আগে শেষ ঢুকেছিলাম, মাতসুমিয়া বলল। বাচ্চাদের গানের আওয়াজ শুনতে পাচ্ছে ওরা। সম্ভবত মিউজিক রুমটা আশেপাশে। উঠে দাঁড়িয়ে একটা শোকেসের কাছে গেল কাগা। বিভিন্ন ট্রফি ও ক্রেস্ট সাজানো ওই শোকেসে। মনে হচ্ছে এই স্কুলটা খেলাধুলার বিষয় গুরুত্বের সাথে নেয়, বলল সে। সাঁতার দলের কি অবস্থা? ট্রফির দিকে ইঙ্গিত করল কাগা। জাতীয় রিলে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে এই স্কুল। দারুণ। যদিও এটা 10 বছরের পুরনো। ঠিক ওই মুহূর্তে দরজায় নকের আওয়াজ হলো। আসুন, বলল কাগা। চওড়া কাঁধের একটা লোক ঘরের ভেতরে ঢুকলো। লোকটার মাথাটা বড় আর ভ্রুগুলো ঘন। লোকটা সম্ভবত দক্ষিণ জাপানের দিককার, ভাবল মাতসুমিয়া। এই শিক্ষকের নাম ইতোকাওয়া। খুন হওয়ার 3 দিন আগে ফোনে এই লোকের সাথে যোগাযোগ করে তাকেয়াকি আওয়াইয়াগি। এরই মধ্যে এই ব্যাপারে ইতোকাওয়াকে জিজ্ঞাসাবাদ করেছে কাগা। সে বলেছে ছেলের সাথে নিজের সম্পর্কের জটিলতার ব্যাপারে আলাপ করতেই ফোন দিয়েছিল আওয়াইয়াগি। নিজের পরিচয় দিল মাতসুমিয়া। অনাগ্রহের সাথে মাথা নেড়ে সায় জানালো ইতোকাওয়া। আপনাকে এভাবে বিরক্ত করার জন্য দুঃখিত। জানি আপনি ব্যস্ত মানুষ, ক্ষমা প্রার্থনার সুরে বলল কাগা। ক্লাস নিচ্ছিলেন নাকি? না, এই পিরিয়ডে ফাঁকাই আছে। কি কারণে এসেছেন আজকে? যদি গতবারের মতো এবারও একই কারণেই আসেন, তবে বলে রাখি আমার নতুন কিছু বলার নেই। এমনকি আমার অ্যালিবাইয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি দুঃখিত স্যার। আগের দিনই আপনাকে বলেছি এই কেসের সাথে সম্পর্কিত সবাইকেই কিছু না কিছু জিজ্ঞেস করছি আমরা। আপনাকে বিব্রত করে থাকলে আমরা সত্যিই দুঃখিত। চিন্তা নেই, বিব্রত বোধ করছি না আমি। বলুন কেন এসেছেন আজকে? বর্তমান কেসটা নিয়ে কথা বলতে আসিনি আমরা, তবে কয়েকদিন আগে অন্য একটা ঘটনার ব্যাপারে একটু আলাপ করতে এসেছি। কাগার কথা শুনে অনিশ্চিত ভঙ্গিতে ভ্রু কুচকালো ইতোকাওয়া। কয়েকদিন আগে? 3 বছর আগে আর কি। 3 বছর আগের গ্রীষ্মকালীন ছুটিতে একটা দুর্ঘটনা ঘটেছিল। আশা করি কিসের কথা বলছি বুঝতে পারছেন। ও, ওই ঘটনা? চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল ইতোকাওয়ার। কি হয়েছে এর? বর্তমানে কেসটা তদন্ত করতে গিয়ে আমাদের মনে হয়েছে ওই ঘটনায় আরেকবার দৃষ্টিপাত করা উচিত। আসলে কি ঘটেছিল সেটা আমাদেরকে বলুন। চিন্তিত চেহারায় জোর করে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল ইতোকাওয়া। প্রথমে কাগার দিকে, এরপর মাতসুমিয়ার দিকে তাকালো সে। খুব বেশি কিছু বলার মতো নেই। কেন মনে হচ্ছে ওই দুর্ঘটনা আর আপনাদের বর্তমান কেসটা সম্পর্কিত? দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। তাছাড়া আপনারা জানেন দোষীকে। যে লোকটা মারা গিয়েছে সেই তো খুনি, ঠিক না? এখনো তদন্ত চলমান কেন? কারণ কেসটা এখনো সমাধান হয়নি, বিড়বিড় করে বলল মাতসুমিয়া। ওই লোকটাই খুনি কিনা আমরা এখনো নিশ্চিত নই। ও, তবে এখনো বুঝছি না কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা কেন মাটি খুঁড়ে বের করতে চাইছেন। মাথা একদিকে হেলে বলল ইতোকাওয়া।
তাহলে এই ঘটনাটা আর মনে করতে চান না আপনি? না, আমরা যদি এই ঘটনাটা টেনে বার করি, সেটা কি আপনার জন্য অস্বস্তিকর হবে? চোখ বড় হয়ে গেল ইতোকাওয়ার। কি বোঝাতে চাইছেন? ডিটেকটিভ হিসেবে আমাদের বেশ অভিজ্ঞতা আছে। জিজ্ঞাসাবাদের সময় কেউ যদি কোনো প্রসঙ্গে কথা বলতে অনিচ্ছুক হয়, তাহলে আমরা ধরে নিই ওই প্রসঙ্গটা তার জন্য অস্বস্তিকর। মুখ বিকৃত হয়ে গেল ইতোকাওয়ার। ওই ফালতু দুর্ঘটনার ব্যাপারে কি জানতে চান? ওই দুর্ঘটনার বিস্তারিত জানতে চাই। যতদূর জানি, আপনিই তো ঘটনাস্থলে প্রথম গিয়েছিলেন মিস্টার ইতোকাওয়া। হ্যাঁ, আমি প্রথমে গিয়েছিলাম। যদি আপনার সমস্যা না থাকে, তবে আমাদের একটু বিস্তারিত বলুন, কিভাবে ব্যাপারটা দুর্ঘটনা পর্যন্ত গড়িয়েছে। ক্রীড়া কমপ্লেক্সে তো তখন সাঁতার প্রতিযোগিতা চলছিল বলে জানি। জিহ্বা দিয়ে ঠোঁট চেটে নিজের চেয়ারে নড়ে চড়ে বসলো ইতোকাওয়া। আচ্ছা, সেটা বলতে পারবো। কাগার চোখের দিকে তাকিয়ে বলল সে। লোকটার চেহারার দিকে তাকিয়ে মাতসুমিয়া বোঝার চেষ্টা করলো সে মিথ্যে বলছে নাকি। কানামোরির সাথে দেখা করে ফেরার সময় পুলিশ স্টেশনে ফেরার কথা জানায় কাগা। তখনই মাতসুমিয়া বুঝেছে কিছু একটা চলছে ওর পার্টনারের মাথায়। ওর সাথে সবসময় সাথ দিয়েছে সে। স্টেশনে ফিরে অনলাইনে কিছু মন্দিরের ব্যাপারে ওয়েবে সার্চ করলো কাগা। দেখতেও থাকে ওই সম্পর্কিত পুরনো ও নতুন প্রতিবেদন। ওর এরপর সার্চ করা কিওয়ার্ডগুলো দেখে অবাক হয় মাতসুমিয়া। কিওয়ার্ডগুলো ছিল সুবুনকান জুনিয়র হাই স্কুল, সাঁতার দল ও দুর্ঘটনা। আওয়াইয়াগি মন্দিরে যাওয়ার ব্যাপারটায় আমরা শুধুমাত্র সুতেনগু মন্দিরেই নজর দিয়েছি, কেননা পূজার নিবেদন হিসেবে অনেকগুলো অরিগেমি পোড়ানো হতো সেখানে। এ যাবৎ আমাদের সব ধারণাই যৌক্তিক, কিন্তু এতেই আমাদের তদন্ত দিক বদলেছে। আমরা শুধু ভেবেছি সুতেনগু মন্দিরে নিরাপদে বাচ্চা প্রসবের জন্যই প্রার্থনা করা হয়, কিন্তু এখানে ডুবে যাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্যও যে প্রার্থনা করা হয় সেটা বেমালুম ভুলে গেছি। ডুবে যাওয়া ব্যাপারটা জানা ছিল না মাতসুমিয়ার। কাগা বলার পরই জানতে পারে। এরপর তার মনে পড়ে মন্দির প্রাঙ্গণের দোকানে জল দেবতার মুখোশ দেখেছে সে। টোকিওতে অসংখ্য মন্দির আছে। এসব মন্দিরগুলোয় বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা হয়ে থাকে। বেশিরভাগই আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করা হয়। জল বিষয়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা হয় এমন মন্দির খুব কমই আছে। এরকম মন্দির সুতেনগু ছাড়াও আরেকটা হলো শোগেনজি মন্দিরটা তাইতো ওয়ার্ডে। আমার একটা থিওরি হলো, জল বিষয়ক কোনো দুর্ঘটনায় আওয়াইয়াগিকে নিয়মিত মন্দিরে যেতে প্ররোচিত করেছে। তখনই মনে পড়ে তার ছেলে স্কুলের সাঁতার দলের সদস্য ছিল। কাগার কথা শুনে কিছু একটা উঁকি দেয় মাতসুমিয়ার স্মৃতিতে। আর খুন হওয়ার 3 দিন আগে ইউতোর সাবেক সাঁতার দলের কোচের সাথে যোগাযোগ করে আওয়াইয়াগি। এখন বুঝতে পারছো কেন এই শব্দগুলো দিয়ে সার্চ করেছি? কাগার ব্যাখ্যা দ্রুতই সত্যি বলে প্রমাণিত হয়। 3 বছর পুরনো একটা প্রতিবেদন খুঁজে পায়ও। 18 তারিখ সন্ধ্যা 7টা নাগাদ সুবুনকান হাই স্কুলের 2য় বর্ষের এক ছাত্রকে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয় স্কুলের সুইমিং পুল থেকে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু কোমায় চলে যায় ছেলেটা। বলা হয় ছেলেটা ছিল স্কুলের সাঁতার দলের সদস্য। অনুমতি ছাড়াই স্কুলে ঢুকে সুইমিং পুলে সাঁতার কাটতে নামে সে। তখনই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অজানা। ওই দিন বিকেলেই নাকি ক্রীড়া কমপ্লেক্সে আন্তঃ স্কুল সাঁতার প্রতিযোগিতা ছিল। এতে খারাপ পারফরমেন্সের কারণে হতাশায় ভুগছিল ওই ছাত্র। কোচই ওই ছাত্রকে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। সুইমিং পুল রুটিন চেক করতে গিয়েছিল কোচ। তখনই দেখে পুলের নিচে ডুবে আছে ছাত্রের দেহ।
এরপর আর কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সুবনকারন হাই স্কুলে ঘটা এই একটাই দুর্ঘটনার ব্যাপারে জানতে পেরেছে মাতসুমিয়া ও কাগা। কণ্ঠ খাদে নামিয়ে কথা বলছে ইতোকাওয়া। স্মৃতি হাতড়ে চলেছে সে। ওই সাঁতার প্রতিযোগিতার শেষ হয় 4টে নাগাদ। প্রতিযোগিতা পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায় ঘন্টা খানেকের মধ্যে। এরপর সবাইকে ছেড়ে দেয় সে। ভেবেছিল সবাই বাড়ি চলে গিয়েছে, নিজেও স্কুলে ফিরে গিয়েছিল কম্পিউটারের প্রতিযোগিতার রেজাল্টটা তুলে রাখার জন্য। ইতোকাওয়া বলল, কম্পিউটারের ডাটা এন্ট্রি দেওয়ার সময় আমার মনে পড়ে একটা কাগজ দরকার। কাগজটা আনতে কোচরুমে যাই। ওই ঘরটা পুলের ঠিক পাশে। পুলের দিকে নজর গেলে পুলের ধারে কয়েকটা পোশাক চোখে পড়ে। মনে হচ্ছিল কেউ পোশাক বদলেছে। ব্যাপারটা দেখে একটু সতর্ক হই। পুলের কাছে গিয়ে দেখি কেউ একজন সুইমিং পুলের নিচে ডুবে আছে। কিছু না ভেবেই তাকে টেনে তুলি। বুঝতে পারি সে দ্বিতীয় বর্ষের সাঁতার দলের সদস্য। দ্রুতই 911-এ ফোন করি। এরপর অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। ততক্ষণে একটা শিক্ষকও ছিল না। অ্যাম্বুলেন্স আসলে সিকিউরিটি গার্ড এসে জানায় আমাকে। এরপরই ছেলেটার পরিবার ও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। ছেলেটাকে একাই পাহারা দিচ্ছিলাম, ফলে অ্যাম্বুলেন্স আসার আগে পর্যন্ত কিছুই করতে পারিনি। দীর্ঘশ্বাস ফেলল ইতোকাওয়া। দুর্ঘটনার ব্যাপারে এইটুকুই বলার আছে আমার। কাগার দিকে তাকালো সে, যেন ওকে চ্যালেঞ্জ করছে তার বলা কথায় কোনো খাত খুঁজে বের করতে। যার সাথে দুর্ঘটনাটা ঘটেছে ওই ছাত্রের নাম কি? জিজ্ঞেস করলো কাগা। ভ্রু কুঁচকে নিজের ঠোঁট কামড়ে ধরল ইতোকাওয়া। চাইলেই কিন্তু সহজেই বের করতে পারবো সেটা, যোগ করলো ও। অনিচ্ছা সত্ত্বেও ছেলেটার নাম জানালো ইতোকাওয়া। ছেলেটার নাম তোমোইউকি ইয়োশিনাগা। শুনেছি ছেলেটার পরিবার টোকিও থেকে নাগানো এলাকায় চলে গিয়েছে। ঠিকানা আমার কাছে নেই। ছেলেটা কি পুরোপুরি সুস্থ হতে পেরেছে? না, জানেনি তো। অস্বস্তিতে ভুগছে ইতোকাওয়া। এরকম দুর্ঘটনার প্রভাব দীর্ঘমেয়াদী। ব্যাপারটা খুবই দুঃখজনক। কোনো মতে বেঁচে আছে ছেলেটা। কেউ কি এই দুর্ঘটনার জন্য স্কুলকে দায়ী করেছে? জিজ্ঞেস করলো কাগা। প্রসঙ্গ উঠেছিল, স্কুলে চুরি করে ঢোকা কি এতই সহজ হওয়া উচিত? কথাটা যৌক্তিকই। ছুটির পর স্কুল লক করা হয় ঠিকই, কিন্তু বাস্তবে কাউকে বাইরের পুলে নামানো থেকে আটকানো অসম্ভব। ইয়োশিনাগার বাবা মা মেনে নেয় সেটা, ফলে ব্যাপারটা আর আদালত পর্যন্ত গড়ায়নি। এরকমটা কি প্রায়ই ঘটে? মানে ছেলেমেয়েরা প্রায়ই কি চুরি করে স্কুলে ঢুকে পুলে নামে? একেবারেই ঘটে না তা বলবো না। ছাত্ররা জানিয়েছে এখনো অনেকে এভাবে চুরি করে পুলে নামে। শুধুমাত্র বর্তমান ছাত্ররাই নয়, অনেক সাবেক ছাত্র। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ওই দিনের প্রতিযোগিতায় নিজের ফলাফলে হতাশ ছিল ইয়োশিনাগা। এতে আমারও দায় আছে, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল ইতোকাওয়া। ওর প্রতি আমার প্রত্যাশা বেশি ছিল। প্রত্যাশা না মেটায় একটু কড়া ভাষায় বকাবকি করি। জানতাম না এত খারাপ লাগবে ওর। স্কুলের পুলে একাই সাঁতার চর্চা করতে গিয়ে সম্ভবত পায়ে ক্র্যাম্প কিংবা হার্ট অ্যাটাক হয় ওর। নোট নিচ্ছিল কাগা। তার কথা শুনে নোটবুক থেকে মুখ তুলে তাকালো। সত্যি কি সে একাই ছিল? দুঃখিত, কি বলছেন বুঝলাম না। ও, এমন কি হতে পারে না? হয়তো কেউ ছিল তার সাথে। মানে সতীর্থের সাথে সাঁতারের ল্যাব চর্চা তো একা করার থেকে বেশি আনন্দের। আনন্দ বা মজা করার মেজাজে ছিল না সে। যাই হোক, সাঁতারের দূরত্বর চর্চাটা একাই করত। তাছাড়া ওর সাথে কেউ যদি থাকতো তাহলে এভাবে দুর্ঘটনাটা ঘটতই না। মাথা নেড়ে সায় জানালো কাগা। বুঝতে পারছি, বলল, যদিও একটু হলেও অসন্তুষ্ট দেখাচ্ছে ওকে।
পুলটা আমাদেরকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ, পারবো, যদিও বছরের এই সময় পুলে কোনো জল নেই। সমস্যা নেই, উঠে দাঁড়ালো কাকা। চলুন তাহলে দেখা যাক। স্কুল ভবন থেকে বেরিয়ে মাঠ দিয়ে হাঁটতে থাকলো ওরা। পুলটা স্কুলের অন্য প্রান্তে, স্কুল জিমনেশিয়াম থেকেও দূরে। এতই দূরে এখানে সাঁতার কাটলে স্কুল ভবন থেকে দেখাও যাবে না। আর পুলের চারপাশে ঘিরে থাকা বেড়া এতই নিচু যে কেউই এটা টপকে পুলে নামতে পারবে। ইতোকাওয়াকে অনুসরণ করে 25 মিটার দীর্ঘ পুলের কাছে পৌঁছালো ওরা। পুলটা ফাঁকা, জল নেই। পুলের ভেতরে পড়ে রয়েছে শুকনো মরা পাতা। আশেপাশে কোনো আলোর ব্যবস্থাও দেখছি না, বলল কাকা। এমার্জেন্সি লাইট আছে, সাধারণত ওগুলো ব্যবহার করা হয় না। ইয়োশিনাগাকে সন্ধ্যা 7টার দিকে পেয়েছিলেন আপনি, তখন গ্রীষ্মকাল ছিল, কিন্তু মনে হয় ততক্ষণে আঁধার ঘনিয়ে এসেছে। হ্যাঁ, অন্ধকার হয়ে এসেছিল। চিনতে পেরেছিলেন তাকে? হ্যাঁ। অন্ধকারে পুলের তলায় ডুবে থাকা ইয়োশিনাগাকে ঠিকভাবেই চিনতে পেরেছিলেন। ভালো ব্যাপার। আপনি বললেন তার পোশাকগুলো পুলের ধারে ছিল, যদিও তার দেহের কাছাকাছি থাকার কোনো কারণই নেই। দীর্ঘশ্বাস ফেলল ইতোকাওয়া। আমার কাছে ফ্ল্যাশলাইট ছিল, বলল সে। ও, মাথা নেড়ে সায় জানালো কাকা। ইয়োশিনাগার সেরা স্ট্রোক কোনটা ছিল? ফ্রি স্টাইল। 50 মিটার স্প্রিন্টে পারদর্শী ছিল সে। ওই দিন কি প্রতিযোগিতায় এই স্প্রিন্টেই সাঁতরে ছিল সে? হ্যাঁ, অবশ্যই এইটাই ছিল। দেখুন, নাগরিক হিসেবে আমার দায়িত্ব হলো আপনাদের সহযোগিতা করা, আপনাদেরকে সাহায্য করারই চেষ্টা করছি। কিন্তু এই সব জিজ্ঞেস করার যৌক্তিকতা কি ডিটেকটিভ? ব্যক্তিগতভাবে নিহনবাসীর ওই খুনের সাথে এর কোনো সংযোগ দেখি না আমি। ইতোকাওয়ার কণ্ঠে বিরক্তিকর ছাপ স্পষ্ট। নিজের বিরক্তি আর আড়াল করতে পারছে না লোকটা। আপনার বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে, আমি সেটা বুঝতে পারছি, বলল কাকা। আমি কাউকে জিজ্ঞাসাবাদ করলে তাকে বিরক্তির শেষ পর্যায়ে নিয়ে ছাড়ি। কিছু না জানিয়ে জিজ্ঞেস করি হাজারো প্রশ্ন। এভাবে প্রশ্ন জিজ্ঞেস করার কারণ আছে যদিও। হ্যাঁ হ্যাঁ, জানা আছে আমার। সাধারণ মানুষের কাছ থেকে চলমান তদন্তের বিষয়বস্তু গোপন রাখতে হয় আপনাদের, বুঝতে পারছি। তবুও ব্যাপারটা পুরোপুরি ওরকম নয়। জিজ্ঞাসাবাদের আগে কাউকে যদি বলে দিই কেন এত প্রশ্ন করছি, তবে তার মনে বিভিন্ন আগাম ধারণা জন্ম নেয়। আমি আমার প্রশ্নগুলোর আগাম ধারণাবিহীন জবাব চাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের চেহারা স্পর্শ করলো ইতোকাওয়া। আমি বুঝতে পারছি সেটা। যাই হোক, আপনাদের সাঁতার দলের সাবেক সদস্যদের নম্বর আছে আপনার কাছে? থাকলে আমি নিতে চাই। মাথা নেড়ে নাকচ করে কাগার প্রশ্নের প্রতিক্রিয়া জানালো ইতোকাওয়া। আমি এটা দিতে পারবো না, এগুলো সব ব্যক্তিগত তথ্য। নম্বর নিতে চাইলে আপনাদেরকে ওয়ারেন্ট আনতে হবে। তাই? আচ্ছা, তাহলে। জোর দিল না কাকা। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে। জিজ্ঞাসাবাদ শেষ? হ্যাঁ, আপাতত শেষ। আর কোনো জিজ্ঞাসা থাকলে আবার যোগাযোগ করব। বউ করে ধন্যবাদ জানালো কাকা। চলো, মাতসুমিয়াকে বলল ও। হয়তো এখান থেকে কিছু একটা পেতে চলেছি। স্কুল গেট থেকে বেরিয়ে বিড়বিড় করে বলল কাকা। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে 3 বছর আগে ঘটা এই দুর্ঘটনার সাথে আমাদের চলমান কেসের কোনো সংযোগ আছে। আমার এটাও মনে হচ্ছে এই শিক্ষক কিছু একটা লুকাচ্ছে। আমি একমত। খুন হওয়ার 3 দিন আগে আওয়াইয়াগি ইতোকাওয়ার সাথে যোগাযোগ করেছিল। তোমার কি মনে হয় ওই দুর্ঘটনার ব্যাপারে আলাপ করতে চেয়েছিল সে? এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমি, যদিও অনেক কিছু এখনো মিলছে না। ব্লকের কাছাকাছি পৌঁছে থেমে গেল কাকা। স্থানীয় থানায় আমার পরিচিত একজন আছে, তাকে সকালবেলা কল দিয়ে বলেছি ওই পুল দুর্ঘটনার সব ফাইল
আমার জন্য বের করতে। ফাইলগুলো আনতে ওখানে যাচ্ছি এখন। পরে দেখা হবে তোমার সাথে। আমি আওয়াইয়াগির বাড়ির দিকে যাচ্ছি। মাতসুমিয়ার দিকে ঘুরল কাগা। তার চেহারায় অবাক হওয়ার ছাপ। যদি ইউতোর সাথে দেখা করতে চাও তাহলে জেনে রাখো সে এখন স্কুলে। হ্যাঁ জানি। আমি ইউতোর মায়ের সাথে দেখা করে তার জুনিয়র হাই স্কুলের ডাইরেক্টরিটা চাইব। সহমত প্রকাশের ভঙ্গিতে মাথা নেড়ে সায় জানালো কাগা। ভালো বুদ্ধি। পরে নাকামিগুড়ো স্টেশনে দেখা করবে ঠিক করে দুজন দুদিকে হাঁটা ধরল। বাড়িতেই ছিল ফুমিকো আওয়াইয়াগি। স্কুলে যায়নি হারুকা, নিজের ঘরেই রয়েছে মেয়েটা, জানালো ফুমিকো। মাতসুমিয়াকে লিভিং রুমে বসার জন্য বলল সে, কিন্তু নাকচের ভঙ্গিতে হাত নেড়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল মাতসুমিয়া। আমি এখানে ঠিক আছি, একটা জিনিস নিতে এসেছি আর কি। ইউতো স্কুলের সাঁতার দলে থাকাকালীন সময়কার স্কুল রেজিস্টারটা চাইল মাতসুমিয়া। একটু বিভ্রান্ত দেখালো ফুমিকোকে। জিনিসটা কি এই কেসের সঙ্গে সম্পর্কিত? আমি এখনো নিশ্চিত নই, শুধু বলতে পারি এটা সম্পর্কিত হলেও হতে পারে। ভেবেছিলাম ওই লোকটাই খুনি। ফুয়ুকি ইয়াশিমাকে যদি খুনি ভেবে থাকেন তবে জেনে রাখুন সে যে খুনি এই উপসংহারে মিডিয়া পৌঁছেছে। পুলিশ এই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। চোখ বড় করে তার দিকে তাকালো ফুমিকো। বলতে চাইছেন সে খুনটা করেনি? তাহলে কে? কেন আমার স্বামী খুন হলো? খুনটা করেছে কে তাহলে? কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে। পরিস্থিতি ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। উদ্বিগ্ন হয়ে উঠল মাতসুমিয়া। এরকম পরিস্থিতিতে কাগা কি করত? দয়া করে শান্ত হন। এই পর্যায়ে কেসের ব্যাপারে কোনো বিস্তারিত আপনাকে জানানোর স্বাধীনতা আমার নেই। আপাতত কি এসব না ভেবে আমাকে ওই ডাইরেক্টরিটা দিতে পারবেন? দুঃখ ও বিভ্রান্তির মিশ্র অভিব্যক্তি ফুটে উঠল ফুমিকোর চেহারায়। এরপর সিঁড়ির ওপরে তাকালো সে। ডাইরেক্টরিটা আমার ছেলের ঘরে আছে। আমি গিয়ে ওটা এনে দিলে মনে হয় সে রেগে যাবে। আমি ওটা ফটোকপি করে সরাসরি আপনাকে দিয়ে যাব। ফোর্সের বাইরের কেউ ওটা দেখবে না, কথা দিচ্ছি। আর কোনো কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো ফুমিকো। ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাকে, বো করে বলল মাতসুমিয়া। কয়েক মিনিট পর মাতসুমিয়ার হাতে একটা পুস্তিকা ধরিয়ে দিল ফুমিকো। এর প্রচ্ছদে লেখা সুবনকান জুনিয়র হাই স্কুল সাঁতার দল হীরক জয়ন্তী স্মরণ সংখ্যা। এর পেছনে রয়েছে স্কুল সাঁতার দলের সাবেক ও বর্তমান সদস্যের নাম ও ফোন নম্বর। সম্ভবত 10 বছর পর পর এই পুস্তিকা প্রকাশিত হয় ধারণা করল মাতসুমিয়া। আপনাকে এটা ফেরত দিয়ে যাচ্ছি। মাথা নেড়ে ধন্যবাদ জানালো মাতসুমিয়া। দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় কিছু একটা মাথায় এলো তার। ঘুরে দাঁড়ালো আবারও। 3 বছর আগে সুবনকান্ড হাই স্কুলের সুইমিং পুলে একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনার মনে আছে? অবাক হলো ফুমিকো। চোখ বড় হয়ে গেল তার। হ্যাঁ মনে আছে। ইউতোর থেকে 1 বছরের ছোট একজন ডুবে যায় সম্ভবত। সম্প্রতি কি পরিবারের মধ্যে এই প্রসঙ্গে আলাপ করেছেন আপনারা? না, আমার জানা মতে না। আচ্ছা ধন্যবাদ, আসছি একটু পর। স্থানীয় একটা দোকানে গিয়ে পুস্তিকাটা ফটোকপি করলো মাতসুমিয়া। এর প্রথম পৃষ্ঠাতেই একটা ভূমিকা লেখা। ভূমিকাটা লিখেছে ইতোকাওয়া, সেটাও কপি করলো। আওয়াইয়াগির বাড়িতে পুস্তিকাটা ফেরত দিয়ে ট্রেন স্টেশনের দিকে এগোনোর সময় কাগাকে ফোন করলো সে। কাছেই একটা ক্যাফেতে বসে আছে কাগা। রেকর্ড অনুযায়ী ইতোকাওয়া আমাদের যেভাবে বলেছে সেইভাবেই ঘটেছে দুর্ঘটনাটা। নিজের কফি কাপ একদিকে সরিয়ে একটা ফাইল টেবিলের ওপর তুলল কাগা। ধারণা করা হয় দুর্ঘটনাটা ঘটেছে তোমোইয়ুকি ইয়োশিনাগার নিজের গাফিলতির কারণে, ফলে কাউকেই দায়ী করা হয়নি। আমি আরো বিস্তারিত জানতে চাইছিলাম, এই জন্য কল করি ইয়োশিনাগার বাড়িতে। কেউ ফোন ধরেনি। ইতোকাওয়া যেমনটা বলল নিশ্চয়ই অন্য এলাকায় চলে গিয়েছে ওরা।
এসবের মানে কি? ডুবে যাওয়া থেকে নিরাপত্তা দেয় এমন মন্দিরে নিয়মিত যেতে কোন ব্যাপারটা প্রভাবিত করেছিল আওয়াইয়াগিকে? এই কাজটা ইউতো করলেও ঠিক ছিল। কথাটা বলে কাগার ফাইল ও কাগজপত্রের ওপর ফটোকপি করে আনা নাম ঠিকানার কাগজটা রাখলো মাতসুমিয়া। আরেকটা রহস্য হলো, পরিবারের থেকে নিজের এই মন্দির দর্শনের ব্যাপারটা গোপন রেখেছিল আওয়াইয়াগি, এমনকি ইউতোকেও জানায়নি। হয়তো আওয়াইয়াগি ও তোমোইয়ুকি ইয়োশিনাগার মাঝে কোনো সংযোগ ছিল। কেমন সংযোগ? হতে পারে, নিচু কণ্ঠে বলল মাতসুমিয়া, হতে পারে আওয়াইয়াগির অবৈধ সন্তান হলো ইয়োশিনাগা। মুখ বিকৃত করে তাকালো কাগা। আমার মনে হয় না। কেন মনে হয় না? ব্যাপারটা খতিয়ে না দেখা পর্যন্ত তো জানা সম্ভব নয়। তাহলে খতিয়ে দেখা যাক, চলো। ফটোকপি করা কাগজটা উঠিয়ে নিয়ে বলল কাগা। দেখো, এখানে তোমোইয়ুকি ইয়োশিনাগার নতুন ঠিকানা আছে। যদিও ওই শিক্ষক দাবি করেছে নতুন ঠিকানা তার জানা নেই। নতুন ঠিকানাটা কারুই যাওয়াতে, দিনে গিয়ে দিনেই আসার মতো দূরত্ব। টাস্ক ফোর্স রুমে গিয়ে চিফ ইশিগাকির সাথে কথা বলবো। নিজেদের মতো কাজ করছি বলে লোকটা নিশ্চিত আমাদের নিয়ে বিদ্রুপ করবে। আচ্ছা, কথা বলো তার সাথে। দেখো, এতে ইতোকাওয়া কি লিখেছে। জল কখনো মিথ্যে বলে না। জলের সাথে মিথ্যের কোনো সম্পর্ক নেই। জলকে ধোকা দেওয়ার চেষ্টা করলে জলও তোমাকে ধোকা দেবে। দেখি একেবারে কবি কবি ভাব, ঠিক না? এখানে যা লেখা আছে সেটা যদি ইতোকাওয়া মনে প্রাণে বিশ্বাস করে থাকে, তবে আমাদের বর্তমান তদন্তের ধারা নষ্ট হয়ে যাবে। কফিতে চুমুক দিয়ে কাগার দিকে তাকালো মাতসুমিয়া। এখনই আমাকে বলার সঠিক সময় নয়। কি বলবো তোমাকে? জিজ্ঞেস করলো কাগা। কিভাবে বুঝলে আওয়াইয়াগির মন্দির দর্শনের উদ্দেশ্য ছিল ডুবে যাওয়া কাউকে রক্ষা করার জন্য প্রার্থনা, নবজাতকের নিরাপদ জন্মের জন্য নয়? বুঝতে পারছি অন্তর্দৃষ্টি দিয়েই এই ধারণা করেছো, তবে আমার মতে এর চেয়েও বেশি কিছু তোমার মনে এই ধারণা জন্ম দিতে প্রভাবিত করেছে। ফটোকপিগুলো রেখে কফির কাপ উঠিয়ে নিল কাগা। ঠিক জানি না আমি। তোমাকে এভাবে ভাবতে কোন ব্যাপারটা প্রভাবিত করেছে সেটা জানো না? সরাসরি কিছু নয় আর কি। ইউতোর আচার আচরণ 180 ডিগ্রিতে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাদের সাথে কথা বলার সময় তার মধ্যে বাবার প্রতি অবজ্ঞাই দেখতে পেয়েছিলাম, কিন্তু এরপর সবকিছু বদলে গেল। ফ্যাক্টরি ম্যানেজার কোতাকে ইউতোর কাছে মার খেলো তার বাবাকে নিয়ে কটূক্তি করার কারণে। এই ব্যাপারটাই আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আমিও এটা লক্ষ্য করেছি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় তার বোন কবজি কেটে ফেলার পরই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। আমার মনে হয় না। তোমার মনে নেই ইউতো কি বলেছিল? বলেছিল বোনের এরকম আচরণের অর্থ হচ্ছে বাবার দোষ স্বীকার করে নেওয়া। এটা শুনে আমার মনে হয়েছে তার বাবা যে নির্দোষ, এটা সে বোনের আত্মহত্যার চেষ্টার নাটকের আগে থেকেই বিশ্বাস করত। প্রত্যেকটা ঘটনা ক্রমানুসারে ভাবতে থাকলো মাতসুমিয়া। কাগার কথাই ঠিক। তো ছেলেটার মতের পরিবর্তন কেন হলো বলে তুমি মনে করো? সম্ভবত বাবার ব্যাপারে নতুন তথ্য পেয়েছে সে। তবে আমরা জানি সম্প্রতি তার পরিবারের বাইরের কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। মিসেস আওয়াইয়াগি বলেছে তারা খুব কমই টিভি দেখে বা অনলাইন সংবাদ পড়ে। এই সব প্রসঙ্গ ওদের মায়ের সাথে আলাপের সময় তুলেছিল কাগা। অর্থাৎ তখন ইউতোর আচরণ পরিবর্তনের কারণ বের করতে চাইছিল ও। তাহলে প্রশ্নটা হলো, কে তথ্যগুলো দিয়েছে ইউতোকে? আমার জানার কোনো উপায় ছিল না, তবে এই প্রশ্নের উত্তরটা অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম। স্মৃতি হাতড়ে মনে করার চেষ্টা করলো মাতসুমিয়া।
কিন্তু কিছুই মনে পড়ল না। মনে মনে নিজেকে গালি দিয়ে কাগার দিকে তাকালো সে। আচ্ছা যাও, তুমি জিতেছ, এত ভনিতা না করে সরাসরি বলো না ভাই। মজার ছলে হাসলো কাগা। উত্তরটা তোমার কাছ থেকেই পেয়েছি। আমার কাছ থেকে? কি বলেছিলাম আমি? মেয়েটা কবজি কেটে ফেলার আগের দিন আওয়াইয়াগির বাড়িতে গিয়েছিলাম আমরা। তখন তুমি কিরিনের কথা উল্লেখ করেছিলে, মানে ওই নিহনবাসী ব্রিজের ভাস্কর্যের কথা আর কি। ওই ভাস্কর্য? হ্যাঁ, মনে পড়েছে। এর কথা তুলেছিলাম সেদিন, কিন্তু শুধু এটার কথাই তুলেছিলাম, আর তো কিছু বলিনি। এরপরে উঠে সরাসরি নিজের ঘরে চলে যায় ইউতো। সত্যি বলতে তোমার কথাটা জোরালো প্রভাব ফেলে ছেলেটার মনে। মনে আছে তোমাকে বলেছিলাম হামাচো গ্রিন রোড পার্কে আমার সাথে হঠাৎই দেখা হয়েছিল মিস নাকাহারার। এর কিছুক্ষণ পর নিহানবাসী ব্রিজের মাঝখানে ইউতোকে দেখতে পাই আমরা। ইউতো ব্রিজের ওপর? প্রথমবারের মতো কথাটা শুনলো মাতসুমিয়া। সেদিন এটা নিয়ে অতটা ভাবিনি, পরে ভেবে দেখলাম কিরিন ভাস্কর্যের দিকে তাকিয়েছিল সে। মনে করেছি হয়তো ভাস্কর্যের দিকে তাকিয়ে সে ভাবছিল ছুরি লাগার পর কেন তাকে কি আওয়াইয়াগি এত কষ্ট করে নিজেকে নিহনবাসী ব্রিজ পর্যন্ত টেনে নিয়ে গেল। যে কারণেই হোক না কেন, এর সাথে কিরিন ভাস্কর্যের কোনো সংযোগ আছে। আর এইটাই যথেষ্ট ছিল বাবার প্রতি তার চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে ফেলার জন্য। আর এটাই বাবার প্রতি হৃদয়ের অভিব্যক্তি পরিবর্তনের কারণ। এই কিরিন মূর্তির তাৎপর্য কি জানি না, শুধু এইটুকু বলতে পারি কিরিন ভাস্কর্যই ছিল ইউতোর প্রতি তাকিয়াকির শেষ বার্তা। সন্তানের প্রতি এক মৃত্যু পথযাত্রী বাবার শেষ বার্তা বলা চলে। তাকিয়াকি ও ইউতো সন্তানের উদ্দেশ্যে মৃত্যু পথযাত্রী বাবার বার্তা। কাগার বলা কথার পুনরাবৃত্তি করলো মাতসুমিয়া। বুঝতে পারলো এরপরে। কিও, তাহলে কানামরির বলা কথাগুলো থেকে এই ধারণাটা তোমার মাথায় এসেছে? মস্তিষ্ক খাটিয়ে করা নিজের অনুমানগুলোকে পুরোপুরি বিশ্বাস করি আমি। যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। এখন ইউতোই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে নিয়েই ভাবতে হবে আমাদের। বাবার শেষ বার্তাটা ধরতে পেরেছে সে, এর মানে মৃত্যুর আগে ওর বাবার সম্পূর্ণ অযৌক্তিক ও ব্যাখ্যাহীন আচরণের কারণও বুঝতে পেরেছে। কেন তাকিয়াকি আওয়াইয়াগি বারবার নিহনবাসী যেত। ব্যাপারটা এক নতুন দিক থেকে ভাবার চেষ্টা করেছি। এমন যদি হয় সে নিজের জন্য প্রার্থনা করতে যেত না, এমন যদি হয় সে প্রার্থনা করতে যেত তার ছেলে ইউতোর পক্ষে। এমন কি হতে পারে না ইউতোর প্রেমিকা গর্ভবতী? কিন্তু এমন কোনো প্রমাণ পাইনি আমরা। এই কারণে তুমি পুরো ব্যাপারটা ডুবে যাওয়া কারোর নিরাপত্তার জন্য প্রার্থনার দিক থেকে ভেবে দেখলে? মাথা নেড়ে সায় জানিয়ে দীর্ঘশ্বাস ফেললো মাতসুমিয়া। এবার বুঝতে পেরেছি। তাকিয়াকি আওয়াইয়াগির অবৈধ সন্তান তোমোইউকি ইয়োশিনাগা। তোমার এই থিওরির কি হলো মাতসুমিয়া? ওটার কথা বাদ দাও। তাকিয়াকি আওয়াইয়াগি ছেলের হয়ে মন্দির দর্শনে যেত। আমি নিশ্চিত তোমার এই ধারণাই ঠিক। এক্ষেত্রে ছেলেটার সাথে আমাদের কথা বলা জরুরি। আমি জানি। হাত ঘড়ির দিকে তাকালো কাগা। স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। কফি শেষ করে ক্যাফে থেকে বেরিয়ে আওয়াইয়াগির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওরা। বাড়ির কাছাকাছি গিয়ে দেখলো বাড়ির পাশেই একটা ট্রাক দাঁড় করানো। ট্রাকের আড়ালে দাঁড়িয়ে বাড়িটার দিকে কিছুক্ষণ নজর রাখার সিদ্ধান্ত নিল। সুইমিং পুলে আসলে কি ঘটেছিল বলে তোমার মনে হয়? মাতসুমিয়াকে জিজ্ঞেস করলো কাগা। এক মুহূর্ত ভেবে মাথা নাড়ল মাতসুমিয়া। ঠিক নিশ্চিত নই,
তবে আমার একটা ধারণা হলো ইয়োশিনাগা সেখানে একা ছিল না। তার সতীর্থরা ওখানে থাকলে দ্রুতই বুঝতে পারত কিছু একটা ঠিক নেই। নিশ্চয়ই সে বেশ কিছুক্ষণ পুলের তলায় ডুবেছিল, না হলে অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজন পড়তো না। ফলে ব্যাপারটা যৌক্তিক বলে মনে হচ্ছে না। কি ধরনের পরিস্থিতিতে এরকম অযৌক্তিক ঘটনা ঘটতে পারে এটা নিয়ে কয়েক মুহূর্ত ভাবল মাতসুমিয়া, কিন্তু ভেবে কোনো লাভ হলো না। মাতসুমিয়া, তার কাঁধে টোকা দিল কাগা। ওর ইঙ্গিত করার দিকে তাকালো মাতসুমিয়া। দেখতে পেল রাস্তার অপর পাশ থেকে ধীর পায়ে এগিয়ে আসছে ইউতো আওয়াইয়াগি। তার দিকে এগিয়ে গেল দুই ডিটেকটিভ। ইউতোর চোখ মাটির দিকে থাকলেও কিছু একটা বুঝতে পারল সে। মাথা উঁচু করে দেখতে পেল দুই ডিটেকটিভকে। রাস্তাতেই থেমে গেল সে। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আমরা, বলল মাতসুমিয়া। ঠিক আছে। অ্যাম্বুশ করার মতো রাস্তার মাঝে এভাবে আটকানোর মানে কি? তীর্যক দৃষ্টিতে ওদের দিকে তাকালো ইউতো। আমরা কেবল তোমার সাথে কথা বলতে চাই, বলল কাগা। আমাদের মনে হয়েছে তোমার মা ও বোন আশেপাশে না থাকলে আমরা তোমার কাছ থেকে সদুত্তর আশা করতে পারি। কি জানতে চান আপনারা? এভাবে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছি না। চলো কোথাও যাওয়া যাক, যেখানে আরামে বসে আলাপ করা যাবে, বলল মাতসুমিয়া। সরে দাঁড়ালো কাগা। ইউতোর দিকে চোখ দিয়ে ইঙ্গিত করে কাগাকে অনুসরণ করতে বলল মাতসুমিয়া। আবারও আগের ক্যাফেতে ফিরে এলো ওরা। কফি অর্ডার করলো কাগা। মাতসুমিয়া ইংলিশ চা, ইউতো নিল আইস কফি। আমরা জানতে পেরেছি তুমি স্কুলে পড়াশোনার বাইরে কোনো কাজে অংশগ্রহণ করো না, বলা শুরু করলো কাগা। কেন? কোনো কারণ নেই, কোনো কিছুতেই আগ্রহ নেই আমার, বলল ইউতো। সাঁতার? শুনেছি জুনিয়র হাই স্কুলে একজন দক্ষ সাঁতারু ছিলে তুমি। চোখ পিটপিট করলো ইউতো। এটা কি কোনো আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ? হলেও হতে পারে। সমস্যা কোথায়? মনে হচ্ছে তোমার একটু অস্বস্তি লাগছে। সাঁতার দলে থাকাকালীন সময়ের কথা বলতে ভালো লাগে না নাকি? না, সমস্যা নেই। মেঝের দিকে দৃষ্টি স্থির করলো ইউতো। তাহলে অন্য প্রসঙ্গে কথা বলা যাক। তোমার বাবা নিয়মিত নিহনবাসী এলাকায় যেতেন, আমরা জানি কেন। সৌভাগ্যের 7 দেবতার মন্দির দর্শনে যেতেন তিনি। সুতেনগু মন্দির ছিল তার প্রধান প্রার্থনা স্থল। উৎসর্গের জন্য সাথে করে নিয়ে যেতেন 100টা করে অরিগ্যামি। তবে আমার মতে তুমি এসব জানো। ওদের দিকে তাকালো ইউতো। এরপর নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে নাকচ করে দিল সে। এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, কেবলমাত্র জানলাম। তুমি নিশ্চিত? তোমাকে দেখে তো মনে হচ্ছে না অবাক হয়েছ। আমাকে কি করতে বলছেন? আর এই সুতেনগু মন্দিরের ব্যাপারটাই বা কি? আমাদের থিওরি হলো তোমার বাবা সুতেনগু মন্দিরে ডুবে যাওয়া কারোর নিরাপত্তার জন্য প্রার্থনা করতে যেতেন। আমাদের পরবর্তী ধাপ ছিল তোমার বাবা সম্প্রতি কোনো জলঘটিত দুর্ঘটনার সাথে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা। সেটা খতিয়ে দেখতে গিয়েই সুবনকান হাই স্কুলে 3 বছর আগে ঘটা দুর্ঘটনাটার ব্যাপারটা নজরে আসে। ওই দুর্ঘটনার কথা বলছি, যেটার কারণে তোমোইউকি ইয়োশিনাগাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আশা করছি ঘটনাটা ভুলে যাওনি। জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো ইউতো। না, কর্কশ কণ্ঠে বলল সে। আমরা চাইছি ওই দুর্ঘটনার ব্যাপারে আমাদের জানাও, একেবারে বিস্তারিত, যা জানো সব। কয়েক মুহূর্ত কিছুই বলল না ইউতো। এরপর গ্লাস উঠিয়ে নিয়ে আইস কফিতে চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ইউতো, বলল কাগা। আমি কিছু জানি না, বলল ইউতো। কর্কশ শোনালো তার কণ্ঠস্বর। সত্যি জানি না।
ইয়োশিনাগা একাই পুলে নেমে ডুবে গিয়েছিল, এইটুকুই জানি শুধু। তাহলে কেন মিস্টার আওয়াইয়াগি মানে তোমার বাবা ওই কাজটা করছিলেন? কেন সে সুতেনগু মন্দিরে প্রার্থনা করছিল বলে তুমি মনে করো? জানি না। দেখো ইউতো, ব্যাপারটা গুরুতর। এটার সাথে তোমার বাবার খুনের সংযোগ থাকতে পারে। সত্যি বলতে আমাদের ধারণা এই দুটো ঘটনা সম্পর্কিত। আমাদের সত্যিটা বলছো না কেন? ঝুলে গেল ইউতোর চোয়াল। দীর্ঘশ্বাস ফেলে মাথা তুলল সে। আমি জানি না। তাকালো কাগার দিকে। আমি কি এখন যেতে পারি ডিটেকটিভ? আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শোনো ইউতো, বলা আরম্ভ করলো মাতসুমিয়া। তাকে হাতের ইশারায় থামতে বলল কাগা। তুমি চাইলে যেতে পারো। তোমার জন্য করুণা হচ্ছে, সত্যিই করুণা হচ্ছে। তুমি একটু সাহায্য করলেই এই কেসটা অনেক দ্রুত সমাধান করা সম্ভব। ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো ইউতো। আমি এসব ঝামেলায় নেই, যাচ্ছি। কফির জন্য ধন্যবাদ। সামান্য মাথা নেড়ে হাঁটা ধরলো দরজার দিকে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো ওরা। ছেলেটার মধ্যে একগুয়েমি ছাপ স্পষ্ট। চায়ে চুমুক দিয়ে একদিকে মাথা হেলালো মাতসুমিয়া। পুরো ব্যাপারটা নিয়ে ভাবছি। নিশ্চয়ই এতে ছেলেটার জন্য অস্বস্তিকর কিছু রয়েছে। আমার ওরকম মনে হয় না। সে যদি শুধু নিজের কথাই ভাবত তবে তার চোখের ভাষা ওরকম দেখাতো না। চোখের ভাষা? কাউকে আড়াল করার চেষ্টা করছে সে। তার চোখ দেখেই বুঝতে পেরেছি। একটা কিশোরের চোখের ভাষা ওরকম হলে প্রাপ্তবয়স্করা সহজেই ধরে ফেলে কোনো গড়বড় আছে। কাগা কি বোঝাতে চাইছে ভেবে পেল না মাতসুমিয়া। ঠিক তখনই বেজে উঠল তার ফোন। ফোন করেছে কোবায়াশি। মাতসুমিয়া বলছি। কোবায়াশি বলছিলাম, ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কথা বলতে পারবে? নিশ্চয়ই, কি হয়েছে? এক মুহূর্ত নীরবতায় কাটালো। আমরা প্রিন্ট পেয়েছি, বলল কোবায়াশি। প্রিন্ট বলতে? ঘামের অস্তিত্ব অনুভব করলো মাতসুমিয়া। তোমাদের নিয়ে আসা বইটায় ইয়াশিমার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে ওরা। আমরা নিশ্চিত হতে পেরেছি সিসিটিভির লোকটা ফুয়ুকি ইয়াশিমা। অর্থাৎ ভিকটিমের সাথে ক্যাফেতে যেই থাকুক সে ইয়াশিমা নয়। সন্ধ্যাবেলা হঠাৎ করেই নেমে গেল তাপমাত্রা। সাদা ধোয়ার মতো হয়ে বের হতে থাকলো সবার নিঃশ্বাস। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে। স্কুল ব্যাগ কাঁধে একাই হেঁটে চলেছে ইউতো। সরাসরি বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু ডিটেকটিভদের বাধার সম্মুখীন হওয়ার পর মত বদলেছে সে। শোনো ইউতো, ব্যাপারটা গুরুতর। এই বিষয়টার সাথে তোমার বাবার খুনের সংযোগ থাকতে পারে। ডিটেকটিভ কাগার বলা কথাটা কি সত্যি? এই সংযোগ বলতে কি বোঝাতে চেয়েছে লোকটা? সে কি বাবার নিহানবাসীতে যাওয়ার পেছনের কারণটা নিয়েই বলছিল, নাকি এর থেকেও বেশি কিছু? বিভ্রান্তি ও শঙ্কা ফুটে উঠল ইউতোর চেহারায়। এক মুহূর্তের জন্য ভেবেছিল সবকিছু বলে দেবে ডিটেকটিভকে, যদিও শেষ পর্যন্ত বলতে পারেনি। এই সিদ্ধান্ত একা নিতে পারবে না। পরিচিত বাড়িগুলো চোখের সামনে এলো। একটা বাড়ির দিকে এগিয়ে গেল ইউতো। ইউরোপীয় ধাঁচের এই বাড়িটা বেশ বড়। গেটের সামনে একটা বোর্ডে খোদাই করা কুরোসাওয়া নামটা। ইন্টারকমের বেল চাপল ইউতো। কিছুক্ষণ পর এক মহিলা কণ্ঠস্বর বলে উঠল, হ্যালো। শুভ অপরাহ্ন, বলল ইউতো। আমার নাম আওয়াইয়াগি। শ্রোতার সাথে জুনিয়র হাই স্কুলে একই ক্লাসে পড়তাম। বাসায় আছে ও? ও, একটু অপেক্ষা করো। মনে হলো তাকে চিনতে পেরেছে মহিলা। কিছুক্ষণ পর সদর দরজা খুলে উঁকি দিল কুরোসাওয়া। কি অবস্থা? চমকিত চেহারায় জিজ্ঞেস করলো ছেলেটা। একটু সময় হবে, বলল ইউতো। নিশ্চয়ই, বলল কুরোসাওয়া।
বাগানের গেটটা খোলা রেখেই সদর দরজার দিকে এগিয়ে গেল ইউতো। আমার কল ধরছো না কেন? আবার আমার মেসেজের রিপ্লাইও দিচ্ছ না? ও, মুখ হাঁ হয়ে রইল কুরুসাওয়ার। এক সেকেন্ড দাঁড়াও। ভেতরে মাথা ঢুকিয়ে দরজা আটকে দিল সে। দরজার ওপাশ থেকে খসখস আওয়াজ পাওয়া গেল। একটু পর দরজা খুলল কুরোসাওয়া। তার হাতে একটা ফোন। নতুন ফোন নিয়েছি, দুঃখিত, তোমাকে এর নম্বরটা দেয়া হয়নি। ঘতঘত করলো ইউতো। বাজি ধরে বলতে পারি কথাটা সত্যি নয়, ভাবল সে। কুরোসাওয়া নিশ্চিতভাবেই জানে ফ্যাক্টরির দুর্ঘটনার সাথে আমার বাবাকে কিভাবে জড়ানো হয়েছে। ভেবেছে আমাকে এড়িয়ে চলাই উত্তম। তাকে নিজের নতুন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিল কুরোসাওয়া। তার দিকে তাকালো ইউতো। আমাদের তিনজনের একসাথে বসে কথা বলা উচিত। সুগিনোকেও একই কথা বলেছি। গম্ভীর হয়ে গেল কুরোসাওয়ার চেহারা। কোন বিষয়ে কথা বলবো? যখনই আমাদের তিনজন কথাটা বললাম তখনই তুমি বুঝে গেছো কোন বিষয়ে কথা বলবো। মাটির দিকে তাকালো কুরোসাওয়া। এখনই কেন? আমি বলেছি তাই। এত প্রশ্ন করছো কেন? আচ্ছা আচ্ছা, সময় হবে আজকে? মাথা তুলে তাকে ভ্রু কুচকে মাথা নেড়ে নাকচ করে দিল কুরোসাওয়া। আজকে সময় হবে না আমার। যে কোনো সময় আমার প্রাইভেট টিউটর পড়াতে আসবে, বাসায় থাকতে হবে। আচ্ছা, তাহলে আগামীকাল? আগামীকাল কয়টার সময়? স্কুল ছুটির পর, ধরো 5টা নাগাদ, নাগামেগুড়ো স্টেশনের আশেপাশে। কয়েক মুহূর্ত ইতস্তত করার পর অবশেষে রাজি হলো কুরোসাওয়া। আচ্ছা, বলল সে। আগামীকাল দেখা হচ্ছে তাহলে। সুগিনোকেও জানিয়ে দেব। ইউতো ঘুরে দাঁড়িয়ে হাঁটা ধরলে তাকে পেছন থেকে ডাকলো কুরোসাওয়া। আও। ঘুরে তাকালো ইউতো। কি ঘটেছে আসলে? জিজ্ঞেস করলো কুরোসাওয়া। তুমি জানো কি ঘটেছে, জবাব দিল ইউতো। খুন হয়েছে আমার বাবা। কুরোসাওয়াকে রেখে ঘুরে দাঁড়িয়ে বাগানের গেট খুলে রাস্তায় এসে দাঁড়ালো ইউতো। বুলেট ট্রেনে চড়ে বসলো মাতসুমিয়া ও কাগা। 9:20 নাগাদ টোকিও স্টেশন ছেড়ে গেল ট্রেনটা। কারুইজাওয়া পৌঁছানোর কথা 10:32। ওখানে হয়তো অনেক শীত পড়বে, তুমি প্রস্তুত তো? লাগেজ রেখে নিজের কোটটা রেখে বসার পর বলল কাগা। মাতসুমিয়ার সাথে একটা ব্যাগ আছে, তবে জার্নির সময় ভারী কিছু সাথে নিতে পছন্দ করে না কাগা। আমার মতে লোকে কারুইজাওয়াতে যায় গরমের উত্তাপ থেকে বাঁচার জন্য। কিছু লোক আবার ওখানে বছরের পর বছর ধরে থেকে যায়, বলল মাতসুমিয়া। মহিলা বলেছে ওরা নাকি ওখানে তাদের পুরনো হলিডে হোমে বসবাস করছে। মাতসুমিয়ার বলা এই মহিলা হলো তোমোইউকি ইয়োশিনাগার মা। গতরাতে মাতসুমিয়া তাকে ফোন করে জানায় ওরা আজকে দেখা করতে আসবে। দেখা করতে যাওয়ার কারণ অবশ্য খোলসা করেনি, শুধু বলেছে তার ছেলের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চায়। অপ্রত্যাশিতভাবে খুব সহজেই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এই কারুইজাওয়া যাওয়ার অনুমতি পেয়েছে ওরা। ইয়াশিমা যে দোষী, এই থিওরির ভিত এখন একেবারে নড়বড়ে হয়ে গিয়েছে। বইয়ের দোকানে সেই ম্যাগাজিনটায় ইয়াশিমার আঙুলের ছাপ প্রমাণ করে খুন হওয়ার দিন ক্যাফেতে আওয়াইয়াগি যার সাথে দেখা করেছিল সে ইয়াশিমা নয়, অন্য কেউ। এতেই বদলে গেছে কেসের প্রেক্ষাপট। তবে ইয়াশিমার খুনি হওয়ার সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দিচ্ছে না এটা। অনেকের মতে এমনও হতে পারে বুকশপ থেকে বেরিয়ে হুট করে আওয়াইয়াগির সাথে দেখা হয়ে যায় ইয়াশিমার। মুহূর্তের সিদ্ধান্তে ছিনতাই করে সে। এক্ষেত্রে প্রশ্ন উঠে যাচ্ছে, আওয়াইয়াগির সাথে ক্যাফেতে যে ছিল, কেন সে বাঁচাতে এগিয়ে এলো না? শুধুমাত্র ঝামেলায় জড়াতে চায় না বলে চুপচাপ দাঁড়িয়ে ঘটনাটা ঘটতে দেখেছিল সে? তোমরা যে লাইনে তদন্ত করছো মনে হয় সেইটাই ঠিক, বলে ইশিকাকি। তার চোখে সামান্য হুমকির ইঙ্গিত, যেন সে বলতে চাইছিল আমি তোমাদেরকে তোমাদের খেয়াল খুশি মতো তদন্ত করতে দিয়েছি, এখন সময় এসেছে সঠিক ফলাফল প্রদর্শনের।
সত্যি বলতে ওদের দুজনেরই কোনো ধারণা নেই 3 বছর আগে সুইমিং পুলে ঘটা দুর্ঘটনার পেছনে কি ধরনের গোপন রহস্য লুকানো আছে। গতকাল ইউতো আওয়েগের সাথে কথা বলার পর ওই সাঁতার দলের আরো কয়েকজন সদস্যের সাথে কথা বলে মাতসুমিয়া ও কাগা। ওদের কাউকে দেখে মনে হয়নি কিছু লুকাচ্ছে ওরা, অথবা ওদের কথাবার্তায় সন্দেহজনক কিছু আছে। কণ্ঠে আবেগ নিয়ে সাঁতার দলের একজন বলল, আমার মতে ইয়োশিনাগা পাগলের মতো ওভাবে পুলে নেমেছিল। নিজের ওপর অতি আত্মবিশ্বাসী ছিল সে। ওই দলের সহকারী কোচ ও সাবেক সদস্য তার সাঁতারকে স্কির সাথে তুলনা করত, ফলে প্রতিযোগিতার ওরকম অপ্রত্যাশিত ফলাফল তার জন্য বড় ধাক্কা হয়েই এসেছিল। ধারণাটা হলো সাঁতার দলের ট্রেনিং সেশনে দুর্ঘটনাটা ঘটা একদম বিশ্বাসযোগ্য নয়, কেননা এমন হলে সবার জবাববন্দি মিলত না, আর কেউ না কেউ মুখ ফসকে সত্যিটা বলেই ফেলত। কেসটা নিয়ে এসব চিন্তাই করছিল মাতসুমিয়া। এমন সময় ট্রেন ব্রেক কষল কারুইজাওয়া স্টেশনে। পুরো যাত্রায় দুই ডিটেকটিভ তেমন কোনো কথাই বলেনি। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে মাথা ঝাঁকালো কাগা। নিশ্চয়ই ঘুমিয়েছিল ও, ভাবলো মাতসুমিয়া। স্টেশনের বাইরে এসেই একটা ক্যাব পেল ওরা। ড্রাইভারকে গন্তব্য বুঝিয়ে দিল। সবুজে ঘেরা পথ দিয়ে এগিয়ে যেতে থাকলো ট্যাক্সিটা। যদিও চারপাশটা তুষারে ঢাকা নয়, তবুও গাড়ির ভেতরে বসে অনুভব করা যাচ্ছে হাড় কাঁপানো শীত। রাস্তার সবার পরনে শীতের মোটা কাপড়। তীব্র শীত মোকাবিলায় সবাই প্রস্তুত। হলিডে হোমসগুলোর সামনে এসে থামলো ট্যাক্সি। এর আশেপাশেই হবে কোথাও বাসাটা, বলল ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি থেকে নেমে সব থেকে কাছের গেট পোস্টটা চেক করে দেখলো মাতসুমিয়া। গেটের পাশে একটা কাঠের ফলকে লেখা ইয়োশিনাগা। এইটাই ওদের বাড়ি, কাগাকে বলল সে। এখনো ট্যাক্সির ব্যাকসিটেই বসে রয়েছে কাগা। ড্রাইভারকে ভাড়া বুঝিয়ে দিয়ে বেরিয়ে এলো কাগা। মারাত্মক ঠান্ডা, কোটের বোতাম লাগানো শুরু করলো ও। কোনো ইন্টারকম না থাকায় ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে গেল দুজনে। ভেতরে বাগানটা মোটামুটি ভালোই। বাগানের মধ্যে দিয়ে সরু পথ চলে গিয়েছে সদর দরজা পর্যন্ত। বাদামি রঙের বাড়িটার দিকে তাকিয়ে এক ধরনের প্রশান্তি অনুভূত হলো ওদের। জানালাগুলো লাগানো, সদর দরজাটা একটু উঁচুতে, সম্ভবত তুষার জমে যাতে সমস্যা না হয় এই জন্যই। সদর দরজার কোনায় রয়েছে একটা ইন্টারকম। ইন্টারকমের বেল চাপলো মাতসুমিয়া। হ্যাঁ, হ্যালো। নরম একটা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠটা মহিলার। টোকিও মেট্রোপলিটন পুলিশ থেকে এসেছি, গতকাল কথা হয়েছিল আমাদের। আচ্ছা। কয়েক সেকেন্ড পর তালা খোলার আওয়াজ ভেসে এলো। এরপর খুলে গেল দরজাটা। একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওরা। মহিলার মাথাটা তুলনামূলকভাবে ছোট, তার পরনে জিন্স ও সোয়েটার। বয়স 50-এর মতো। ধূসর চুলগুলো পেছনে বাঁধা। ফোনে আলাপ হওয়ার কারণে মাতসুমিয়া জানে এই মহিলার নাম মিয়েকো। নিজেদের পরিচয় দিল দুই ডিটেকটিভ। ওদেরকে ভেতরে আসতে বলল মহিলা। ঘরের ভেতরকার বাতাসে পাওয়া যাচ্ছে ফুলের মৃদু সুবাস। তোময়ুকি কোথায়? জুতো খুলে মহিলা দেয়াল স্লিপারে পা গলিয়ে জিজ্ঞেস করলো কাগা। মিয়েকো ইয়োশিনাগা দুই হাত একত্র করে দুজন ডিটেকটিভের দিকে তাকালো। লিভিং রুমে আছে ও। একটা প্যাসেজ দিয়ে ওদেরকে নিয়ে গেল সে। প্যাসেজের শেষে রয়েছে একটা দরজা। এখানেই, বলল সে। এরপর ভেতরে ঢুকলো ওরা দুজন। লিভিং রুমটা 2 তলার। এতে কিচেন ও ডাইনিং এরিয়া রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এর আভিজাত্যের ছাপ। ঘরটাতে রয়েছে কয়েকটা সোফা ও টেবিল। জানলার ঠিক পাশে রয়েছে একটা রকিং চেয়ার। এই রকিং চেয়ারে বসে আছে একটা ছেলে। তার শরীরের ওপরের অংশ কম্বলে মোড়ানো, আর পায়ে স্নিকার্স। ওদের মুখোমুখি হয়ে বসে আছে ছেলেটা, কিন্তু তার চোখ বন্ধ। ছেলেটা দুর্বল, তার ত্বক পোর্সিলিনের মতো সাদা। চুলগুলো নিখুঁতভাবে ছাটা।
ধীরে এগিয়ে গিয়ে ছেলেটাকে নিরীক্ষা করে দেখলো মাতসুমিয়া। কোনো পেশি এক বিন্দুও নাড়ালো না ছেলেটি। একেবারে মরার মতো স্থির হয়ে আছে সে। শুধু শ্বাসটাই নিজে নিতে পারে ও, বলল মিয়েকো ইয়োশিনাগা। মাঝে মধ্যে মন ভালো থাকলে ওর অভিব্যক্তি বদলায় অবশ্য। কখনো কি চোখ খোলে ও? মিয়েকোকে হাসতে দেখে এক ধাপ পিছিয়ে দাঁড়ালো কাগা। ঘুমাচ্ছে ও, সবসময় ঘুমায়, ফলে না, চোখ খোলে না কখনো। মহিলা এমন একটা ভাব ধরল যেন মনে হলো কিছুই হয়নি তার ছেলের, সবকিছুই ঠিক আছে, যেন নিজের ভালোর জন্যই নিজের সাথে এই অভিনয় করে সে। দয়া করে বসুন, বলল মহিলা। দুজন গিয়ে বসলো সোফাতে। চা বানিয়ে এনেছে মিয়েকো, চীনামাটির কাপে চা দিয়েছে ওদেরকে। আপনারা কবে এখানে চলে এসেছেন? জিজ্ঞেস করলো কাগা। ওই দুর্ঘটনার 1 বছর পর আমার স্বামী রিটায়ার করে। টোকিওর বাড়িটা বেচে দিয়ে এখানে চলে আসি আমরা। তোমোইউকিকে পরিষ্কার বিশুদ্ধ বাতাসে রেখে দেখাশোনা করতে চেয়েছি। আপনার স্বামী কোথায়? টোকিওতে গিয়েছে সে। রিটায়ার করলেও কয়েকটা কোম্পানির পরামর্শক হিসেবে কাজ করে, ফলে মাঝে মধ্যেই টোকিওতে যেতে হয় তাকে। হেসে উত্তর দিল মহিলা। ভাগ্যে সেই পরিবারটা সচ্ছল, ভাবল মাতসুমিয়া। নিম্নবিত্ত পরিবারের জন্য তোমোইউকির যত্ন আত্মি ও চিকিৎসার খরচ ধরাছোঁয়ার বাইরে হতো। কি ব্যাপারে কথা বলতে এসেছেন আপনারা? সামান্য সামনে ঝুঁকে বসলো কাগা। আপনার ছেলের ব্যাপারে কথা বলতে? আমাদের রেকর্ড বলছে আপনি কোনো প্রকারের আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। তাহলে কি ওই দুর্ঘটনার ব্যাপারে আপনার কোনো প্রশ্ন বা সন্দেহ নেই? সামান্য মাথা নাড়ল মিয়েকো। সত্যি বলতে আমার সেরকম কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই এই ঘটনার ব্যাপারে। আমি কখনোই বিশ্বাস করিনি আমার ছেলে একা একাই পুলে নেমেছে বা ডুবে গিয়েছে। ছোটবেলা থেকে সাঁতার শিখছে, জলের সাথে সব সময় সখ্যতা ওর, জানতো জলে কিভাবে থাকতে হয়। তাহলে এই দুর্ঘটনার ব্যাপারে স্কুল থেকে দেয়া ব্যাখ্যা আপনি মানেন না? না মেনে উপায় ছিল না। পুলিশ বলেছে ওরা সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। তাছাড়া ছেলের যত্ন নেওয়াকে সব সময় প্রাধান্য দিয়েছি আমরা। এই ঘটনার জন্য দায়ীকে সেটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। আর রকিং চেয়ারে বসা নিজের ছেলের দিকে তাকালো মিয়েকো। আমি বিশ্বাস করতে প্রস্তুত ছিলাম, হয়তো হ্যাঁ, সবকিছু ওভাবেই ঘটেছে, কারণ আমার ছেলে সবসময় বিচক্ষণ ও দায়িত্বশীল ছিল। কি বলতে চাইছেন? ওই সাঁতার প্রতিযোগিতার দিন আসলেই উদ্বিগ্ন ছিল তোমোইউকি। বারবার বলছিল আমি যদি আমার সতীর্থদের হতাশ করি। হতাশ করা বলতে? সাঁতারের রিলে দলে সুযোগ পায়ও। ওই দলের সবাই 3য় বর্ষের ছিল, তোমোইউকি একাই ছিল 2য় বর্ষের। বয়সে বড় সতীর্থদের হতাশ করতে চাইনি ও। তাহলে রিলে দলে ছিল সে, তাই না? আপনারা, বলে উঠল মিয়েকো। আসলে কি ধরনের তদন্ত করছেন? ওই দুর্ঘটনার ব্যাপারে এখন এসে এসব জানতে চাইছেন কেন? তার প্রশ্নটা যৌক্তিক। সম্প্রতি টোকিওতে একটা খুন হয়েছে, বলল কাগা। এইটাই তদন্ত করছি আমরা। খুন? অস্বস্তি ফুটে উঠল মিয়েকোর চেহারায়। দুশ্চিন্তা করবেন না, আপনার পরিবারের কাউকে কোনোভাবে এতে জড়ানো হচ্ছে না। তবে আমাদের ধারণা আপনার ছেলের দুর্ঘটনার সাথে ওই খুনের ভিকটিমের একটা নির্দিষ্ট আচরণের কোনো সংযোগ আছে। এই জন্যই আপনার সাথে দেখা করতে আসা। খুনের ভিকটিম কে? আওয়াইয়াগি নামের এক লোক। তাকেয়াকি আওয়াইয়াগি। নামটা কি পরিচিত লাগছে? আওয়াইয়াগি নামটা শুনেছি মনে হচ্ছে। না,
চিনতে পারলাম না। নামটা যদি সে শুনেই থাকে তবে সেটা তোমোয়ুকির মুখেই শুনেছে, ভাবলো মাতসুমিয়া। নিশ্চিতভাবে সাঁতার দলের সদস্যদের নিয়ে বাসায় কথা বলতো তোমোয়ুকি। ওদের নিজ থেকে জানানো উচিত হবে না তাকেয়াকি আওয়ায়াগি হচ্ছে ওই সাঁতার দলের এক সদস্যের বাবা, ভাবলো কাগা। নিহনবাসী এলাকার সুতেনগু মন্দিরটা চেনেন? শিশু যেন নিরাপদে ভূমিষ্ঠ হয়, লোকে এই প্রার্থনা করতে যায় ওখানে। আবার জায়গাটা ডুবে যাওয়া থেকে রক্ষা প্রার্থনার জন্য বিখ্যাত। কাকার প্রশ্ন শুনে চোখ পিটপিট করলো মিয়েকো। হ্যাঁ, জায়গাটা চিনি। আমরা জানতে পেরেছি মিস্টার আওয়ায়াগি নিয়মিত সুতেনগু মন্দিরে যেতেন। 100টা করে অরিগেমি সারস উৎসর্গ করতেন প্রত্যেকবার। কথাটা শুনে কি কিছু মনে হচ্ছে? কথাটা শেষ না করে থেমে গেল কাগা। ওর থেমে যাওয়ার কারণ বুঝতে পারল মাতসুমিয়া। উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মিয়েকোর চেহারার অভিব্যক্তিতে। চোখ বড় হয়ে গিয়েছে তার, হাঁসফাঁস করছে সে। নিশ্চয়ই কিছু মনে হচ্ছে আপনার? নিজের প্রশ্নের জবাব নিজেই দিল কাগা। উন্মত্ত হয়ে মাথা নেড়ে সায় জানালো মিয়েকো। অবশ্যই মনে হচ্ছে। লোকটা নিশ্চিত টোকিও হানাকো। হানাকো? 1 মিনিট দাঁড়ান। কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল মিয়েকো। কাগার সাথে দৃষ্টি বিনিময় হলো মাতসুমিয়ার। তার মামাতো ভাই যতই দক্ষ ডিটেকটিভ হোক না কেন, এই মুহূর্তে কি ঘটছে মাথায় ঢুকছে না ওরও। তবে দুজনই এইটুকু ধারণা করতে পারছে গুরুত্বপূর্ণ একটা সূত্র হাতে আসতে চলেছে ওদের। ফিরে এলো মিয়েকো, তার হাতে একটা ল্যাপটপ। আসলে আমার নিজস্ব একটা ব্লগ আছে। ব্লগটা খোলার পর শুরুর দিকে আমার ছেলের পরিচর্যার ব্যাপারে বিভিন্ন আপডেট দিতাম। কয়েকদিন পর অন্যান্য মানুষরাও আমাকে সমর্থন ও সমবেদনা জানাতে লাগলো। কথা বলার সময় ল্যাপটপটা চালু করলো মিয়েকো। আর টোকিও হানাকো ওদেরই একজন? কাগার প্রশ্নের জবাবে মাথা নেড়ে সায় জানালো মিয়েকো। এক পর্যায়ে গিয়ে ইমেল আদান প্রদান করি আমি ও টোকিও হানাকো। আমার মনে হয়েছিল সে কোনো পুরুষ। ঈশ্বর, আপনারা বলতে চাইছেন সেই খুন হয়েছে? 100 অরিগেমির ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, ঐতিহ্যগতভাবে মন্দিরে 1000টা অরিগেমি না দিয়ে 100 করে 10 সেটে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। আমার ব্লগে এইসব লেখা আছে, চাইলে পড়তে পারেন। ল্যাপটপটা ঘুরিয়ে দিল মিয়েকো যাতে 2 ডিটেকটিভ স্ক্রিনটা দেখতে পারে। ব্যাপারটা একটু লজ্জাজনক। স্ক্রিনে একটা ব্লগ পেজের ওপরের অংশ দেখা যাচ্ছে, রঙিন ইলাস্ট্রেশন করা। এতে দেখো। পেজের ওপর আঙুল দিয়ে ইঙ্গিত করলো কাগা। স্ক্রিনের দিকে তাকিয়ে কেঁপে উঠল মাতসুমিয়া। ব্লগটার নাম কিরিনের ডানা। পর্ব 6 এখানেই শেষ হলো। এই গল্পের শেষ পর্ব নিয়ে ফিরে আসবো।